আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা কেউ একটু বলতে পারবেন আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। ওকে। দেখেন, 7 আগস্টের পরে কিন্তু পিটি একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের, এবং এটার যে মার্কিং ক্রাইটেরিয়া এভরিথিং হ্যাজ চেঞ্জড। সো আপনারা হচ্ছে কিভাবে এখন পিটিটাকে নতুনভাবে অ্যাপ্রোচ করবেন, এই জিনিসটাই হচ্ছে আজকে আমি বলবো। এখন দেখে আমাদের যে প্যাটার্নসগুলা, আগে কিন্তু আপনাদের মাত্র 5 মডিউলসের আপনার কোয়েশ্চেন্স আসতো আপনার স্পিকিং সেকশনে, এখন কিন্তু 7টা টাইপের কোয়েশ্চেন্স আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আগে কিন্তু রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, এই দুইটা কিন্তু সব থেকে বেশি মার্কস হোল্ড করতো। ঠিক আছে, এই যে আপনার রিড অ্যালাউডের যে মার্কসটা সেটা সব থেকে বেশি ছিল। তারপর রিপিট সেন্টেন্স 52 মার্কস ছিল। আম, তারপর ডেসক্রাইব ইমেজ, আর ছিল লাস্টে আপনার রিটেল লেকচার এবং অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন। সো 7 আগস্টের পরে কিন্তু আপনার এই সামারাইজ গ্রুপ ডিসকাশন এবং রেসপন্ড সিচুয়েশন কিন্তু নতুন করে আর কি ওরা পিটিএম পিয়ারসন থেকে অ্যাড করেছে। সো এখন হচ্ছে আমরা কিভাবে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করব। আ- এখন একটা জিনিস কি আপনাদেরকে, যে বাঙালিদের সব থেকে বেশি জড়তা আসে কিন্তু আপনাদের স্পিকিং সেকশনে। এবং একটা জিনিস যে কেউ আসলে এই জিনিসটা প্রথম প্রথম জানে না, যে পিটি কিন্তু অনেকটা ডিফারেন্ট আপনার আইএলস থেকে। যে আইএলসে কিন্তু প্রত্যেকটা মডিউল একদম আলাদা আলাদা নিজেদেরকে মার্কস কন্ট্রিবিউট করে, কিন্তু পিটি কিন্তু একদম ইন্টিগ্রেটেড একটা এক্সাম। তার মানে একটার মার্কস আরেকটাকে আপনার দিচ্ছে। সো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে স্পিকিং সেকশনের যে মার্কসগুলা, সেটা কিন্তু লিসেনিং মার্কে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। মানে আপনার যদি স্পিকিং সেকশনটা ভালো হয়, আপনার লিসেনিং সেকশনটা কিন্তু ভালো হবে। সো কোনো ক্রমে যদি এমন হয় যে আপনার স্পিকিং সেকশনটা খারাপ হচ্ছে, সেটা কিন্তু আপনার লিসেনিং সেকশনে অনেক বেশি এফেক্ট করবে। ঠিক আছে, সো আপনাদেরকে এই জিনিসগুলা মাথায় আনতে হবে যখন কিনা আপনারা প্র্যাকটিস করবেন, কারণ যেমন আপনার আইএলসে যে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা নিজেকে নিজে মার্কসটা দিচ্ছে, সেখানে কিন্তু মানে এরকম সিস্টেম নাই, কিন্তু পিটি কিন্তু একদম ডিফারেন্ট। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে স্পিকিং সেকশন সব থেকে ক্রুশিয়াল পিটি এক্সামের জন্য, এবং বাঙালিদের যেটা সব থেকে মানে আপনার ইংলিশের ক্ষেত্রে যে সব থেকে জড়তা আসে। সো আমি আসলে আপনাদেরকে বলবো, যারা কিনা নতুন পিটি আপনারা শুরু করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে স্পিকিং জোনটা যেন আপনাদের স্ট্রং হয়। ঠিক আছে, আম, কেউ কি হ্যান্ড রেজ করেছেন? ওকে, আপনাদের যত কোয়ারিজ আছে আপনারা আমাকে একটু শেষে জানাতে পারেন। ঠিক আছে, এখন আপাতত আচ্ছা, মিষ্টি আপু বলেন, আপনার কোনো কোয়ারি আছে? বলতে পারেন আপনার মাইকটা অন করে। আপনি যদি মাইক অন করতে না পারেন তাহলে একটু আপনি টেক্সট করতে পারেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আপনারা যে হচ্ছে যারা নতুন পিটি জার্নি স্টার্ট করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে পিটি শুরু করার আগে। প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, আপনাদের একটা ভালো বেসিক থাকতে হবে। ধরেন যখন কিনা কেউ শুরু করতে যায়, সবার একটা ধারণা থাকে যে পিটি অনেক সহজ। মানে আই গেস সবার থেকে একটা শুনে রাখে ওরা, একটা বেসিক ধারণা বা একটা জেনারেল যে একটা থাকে না, যে একটা ধারণা থেকে যায় সবার মধ্যে, বা অনেকের থেকে হয়তো শুনে থাকে যে আইএলসের থেকে পিটিটা অনেক বেশি সহজ। তো এই জন্য কী করে, সবাই পিটিতে চলে আসে। ঠিক আছে, উইদাউট এনি বেসিক, উইদাউট এনি প্রিভিয়াস নলেজ তারা চলে আসে। আসার পরে কি হয়, একদম ভরাডুবি। তো আমি আসলে বলবো যে যত ধরনের আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামস আছে, প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু একটা ভালো বেসিক লাগবে। একটা ভালো ইংলিশের বেসিক আপনার অবশ্যই লাগবে। এবং ভালো ইংলিশ বেসিক মানে হচ্ছে আপনার ভালো গ্রামার লাগবে, আপনার ভালো ভোক্যাবুলারি লাগবে, আপনার ভালো কলোকেশনসের একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি বলবো যে ধরেন একটা যখন আপনি শুরু করবেন, এর মিনিমাম 2 মাস আগে বা 1 মাস আগে আপনি একটু যদি এটা চর্চা করেন, তাহলে তারপরে যদি আপনি পিটিতে আসেন তখন দেখবেন কি জিনিসগুলো আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আহ, আচ্ছা, এখন আপনারা একটু কোয়েশ্চেন করতে পারেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারি। কারো কোনো কোয়েশ্চেন?
জি, সাব্বির ভাইয়া বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি, সালামালাইকুম ভাইয়া। আপু, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, জি সামারাইজ গ্রুপ ডিসকাশন যেটা আছে, জি জি সেটাতে যদি আমি ধরেন মোট 10-12টা স্টেজ ধরি, জি। ধরার পরে সেটা যদি মানে আমার নিজে তৈরি করা যে টেমপ্লেট, সেইটাতে বললে কি এনাফ মার্ক আসবে? ভাইয়া একটা কথা বলি, আমি আসলে বাই ওয়ান আমি আসবো প্রত্যেকটা যে কোয়েশ্চেন্স আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতেই আমি আসবো, বাট আপনার যেটা কোয়ারি সেটা হচ্ছে আপনি বলেছেন 10টা ফ্রেজ ধরলেও হবে কি না। দেখেন আপনি আসলে ধরেন পরীক্ষার আগে আপনাকে কিন্তু এনাফ মক টেস্ট দিতে হবে। এখন আপনি যে 10টা ফ্রেজই ধরতে পারবেন আমি বলবো এটা খুবই শর্ট, কারণ এক একটা সামারাইজ গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে আপনার অডিও থাকবে মিনিমাম 3 মিনিট অথবা 3.5 মিনিট লং একটা অডিও আপনি পাবেন। সো সেই ক্ষেত্রে আমি আসলে খুবই আমি বলতে পারবো না যে 10টা ফ্রেজ আসলে এনাফ হবে কিনা, মানে আসলে খুবই ইনঅ্যাডুকুয়েট একটা মানে ইয়া হয়ে যায় এটা। ঠিক আছে, আপনাকে মিনিমাম প্রত্যেকটা স্পিকারের থেকে আপনাকে এনাফ কন্টেন্ট উঠাতে হবে, কারণ পিটি যেটা চায় সে হচ্ছে কন্টেন্ট চায়, কন্টেন্ট চাচ্ছে সে। ঠিক আছে, আপনি যদি প্রত্যেকটা থেকে মিনিমাম 7-8টা ফ্রেজ তুলতে পারেন এবং সেটাকে যদি একটু আপনি আপনার মতন করে বর্ণনা করতে পারেন, কারণ পিটি কিন্তু একটু সৃজনশীলতাও চায়, সে একটু ইনোভেটিভনেস চায়। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটু চেষ্টা করেন যে হ্যাঁ আপনি নিজের মতন করে সেই সেন্টেন্সগুলো আপনি বলতে পারবেন, লাইক সিম্পল সেন্টেন্স মেক করে আপনি যদি বলেন, সেক্ষেত্রে দেখবেন যে একটা ভালো মার্কস আপনি পাবেন। ঠিক আছে, এবং টেমপ্লেট ব্যান, আপনারা প্লিজ আমি বলবো যে টেমপ্লেট কেউ ইউজ করেন না, কারণ এখন পিয়ারসন যে আপনার অনেক বেশি রিজিড হয়ে গেছে কিছু সিচুয়েশনসে। ঠিক আছে, সো সেক্ষেত্রে একদমই চেষ্টা করবেন না টেমপ্লেট দেওয়ার, কারণ ওটা এখন হিউম্যান এভলিউশন যেহেতু এসেছে। সো এই ক্ষেত্রে একটা ব্যান হওয়ার একটা পসিবিলিটি থাকে কিন্তু। আমি বুঝাতে পারলাম আমি ভাইয়া? এভাবে আপু, আমি এভাবে যদি আলফাতে মানে করি, জি। সেক্ষেত্রে সামারাইজ গ্রুপ ডিসকাশনে আমার অ্যাটলিস্ট 75+, মানে আপ ডাউন হয়, মানে এটা তাহলে কেমন? ভাইয়া দেখেন একটা কথা বলি, এইসব যে পোর্টাল, এগুলো পোর্টাল হচ্ছে আপনার থার্ড পার্টি অ্যাপ। ঠিক আছে, একটা মেইন এক্সাম পিয়ারসন যে পোর্টাল এটা কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এইসব থার্ড পার্টি অ্যাপের পিছনে কোনো মানে হিউম্যান এভলিউশন কিন্তু নাই, কিন্তু আপনার পিয়ারসন এক্সামে কিন্তু আপনার একটা হিউম্যান এভলিউশন আছে। সে কিন্তু আপনার অ্যান্সারগুলো রিচেক করবে, যেটা কিনা আপনার থার্ড পার্টি অ্যাপে নাই। ঠিক আছে, 7 আগস্টের পরে যে চেঞ্জেসগুলো এসেছে একটা হিউম্যান এভলিউশন আছে এখন। ঠিক আছে, আগে কিন্তু বললেও হতো, আগে কোনো সমস্যা ছিল না 7 আগস্টের আগে, কিন্তু এখন এটা আছে। সো এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে কোনো টেমপ্লেট এখন ইউজ করবেন না যে কোনো ক্ষেত্রে, লাইক স্পিকিং সেকশন, রাইটিং সেকশন বা লিসেনিং সেকশনের যে সামরাইজ স্পোকেন টেক্সট, কোনো রকমের টেমপ্লেট আপনারা প্লিজ ইউজ করেন না। ঠিক আছে। রিটেন টেস্টের ক্ষেত্রে যে এসে আছে ওইটাতে, ধরেন আমি যদি অ্যাপনি অথবা আলফাতে লিখি, মানে বট মার্ক সেম হয়, যেমন 65, মানে যে কোনো একটা প্রশ্ন লিখলে 65 এর সাথে থাকে, আচ্ছা এইটা ভাইয়া, তাহলে কেমন? এখানে একটা বসবো জিনিস কিভাবে হতে এটা? পারে যে আপনি একটা স্ট্রাকচার ইউজ করলেন, যেমন প্রথমে একটা থাকে যে ইন দিস অডিও দ্য থ্রি স্পিকার্স আর টকিং অ্যাবাউট বা ওয়্যার ডিসকাসিং অ্যাবাউট, আপনি একটা টপিক সেন্টেন্স দিলেন, দেন আপনি দ্য ফার্স্ট স্পিকার টকড অ্যাবাউট দিয়ে সে কি বলতে চাচ্ছে আপনি সেটা তাকে সামারাইজ আপনি বললেন। তারপর আপনি হয়তো আবার বলতে পারেন হি এগেইন মেনশনড। কেউ কিছু বলছেন? আচ্ছা, দেন আপনি বলতে পারেন যে হি অলসো মেনশনড অ্যাবাউট। তারপর আপনি আবার স্পিকার টুতে গেলেন, দিয়ে আপনি আসলে কি স্পিকার ওয়ানের সে এগেইনস্টে ছিল, মানে সে কি ডিসঅ্যাগ্রি করলো নাকি অ্যাগ্রি করলো, সেটা আপনি একটু বলতে পারেন যে দ্য স্পিকার টু ডিসঅ্যাগ্রিজ টু স্পিকার ওয়ান অ্যান্ড এগেইন শি অর হি মেনশনস বা হি এলাবোরেটস, এইরকম কিছু ওয়ার্ডস আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি আপনার মতন করে আপনি আপনারটা বললেন। তারপর আপনি স্পিকার থ্রিতে আপনি আবার একটা ইয়া দিলেন যে দেন দ্য স্পিকার থ্রি অলসো টকড অ্যাবাউট। তারপর আপনি লাস্টে দিয়ে বললেন যে ওভারঅল দ্য থ্রি স্পিকার্স ওয়্যার ডিসকাসিং অ্যাবাউট। ঠিক আছে, এরকম করে আপনি ওভারঅল একটা বলতে পারবেন, এবং একটা স্ট্যান্ডার্ড টাইম আছে। ধরেন আপনাকে এক পোর্টাল আপনাকে 2 মিনিটস টাইম দিচ্ছে বলার জন্য, তার মানে কি যে পোর্টাল চাচ্ছে আপনি 2 মিনিট ধরে কথা বলেন, বাট 2 মিনিট ধরে তো আসলে বলা যায় না, মিনিমাম আমরা চেষ্টা করব 1 মিনিট 40 সেকেন্ডস অর 45 সেকেন্ডস পর্যন্ত বলার, তাহলে আপনি একটা ধরেন 75+ মার্ক আপনি পেতে পারেন। এবং এখানেও একটা ব্যাপার আছে, শুধুমাত্র যে আপনি কন্টেন্ট দিয়ে গেলেন সেটাই কিন্তু হবে না, আপনার যে আমি বলবো কোনো যেন ফাম্বল না হয়,
ঠিক আছে, মানে আপনি যখন কথা বলবেন কোনো প্রকার যেন আপনার হেসিটেশনস না আসে, এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। ঠিক আছে, বুঝতে পারলাম আমি ভাইয়া? জি, বুঝতে পারছি। আপু, এখানে আমি একটা কথা বলতাম যে ডেসক্রাইব ইমেজ আর রিটেল লেকচার আসলে কত কত সেকেন্ড করে বলা উচিত? আপু দেখেন, এখানে একটা জিনিস, আপনি একটা জেনারেল নলেজ দিয়ে দেখেন, ডেসক্রাইব ইমেজ বলেন বা রিটেল লেকচার, পোর্টাল আপনাকে 40 সেকেন্ডস টাইম দিচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে পোর্টাল চাচ্ছে আপনি 40 সেকেন্ডস পর্যন্ত জিনিসটাকে বর্ণনা করেন। তার মানে আমাদেরকে 40 সেকেন্ডস না হলেও আমরা চেষ্টা করব 30 থেকে 35 সেকেন্ডসের মধ্যে বলতে, একটা স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, থার্টি জি। সেকেন্ডসের কম একদমই বললেন না আপু, তাহলে কি হবে, কন্টেন্টে আপনার কমে যাবে। যদি আপনার কন্টেন্টে কমে যায় তাহলে কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশনেও কমে যাবে, এরপরে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতেও কমে যাবে। মানে তিনটা সেক্টরে কিন্তু আপনার একটু রিডিউস হয়ে যাবে মার্কসটা। বুঝতে পারলাম আপু? জি আপু, বুঝতে পারছি। জি, আচ্ছা। ঠিক আছে। তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যেটা আমি আসলে ফার্স্টে থেকে আপনাদেরকে বলছিলাম, যে যখন আপনারা পিটিটা প্র্যাকটিস করা শুরু করবেন বা আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ আমি পিটি দিব, আমি অ্যাব্রডে যাব, আমার এটা ভালো রেজাল্ট লাগবে, আপনাদের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা হচ্ছে একটা আপনার পিটি মার্কস আপনি চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি সবার প্রথমে একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা আগে আপনাদের গোল ফিক্স করবেন। ওকে, দিস ইজ ম্যান্ডেটরি। আমি বলবো যে আপনার কত রিকোয়ারমেন্ট আপনাদের লাগবে, সেই অনুসারে আপনারা প্রিপারেশনটা নেবেন। এখন একজন অ্যাভারেজ স্টুডেন্ট যদি সে মনে করে যে না আমি আমাকে যেভাবেই হোক আমাকে 70 বা 75+ উঠাতে হবে, এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্ট আছে 60, আগে চেষ্টা করবেন 60 রিকোয়ারমেন্টটা যেন ফুলফিল হয়, তারপরে আমরা ভালোর দিকে যাব। প্রথমে তো আমাদের চেষ্টা থাকবেই যে হ্যাঁ আমি ভালো পাবো, কিন্তু আগে আপনার রিকোয়ারমেন্টটা আপনাকে আগে ফুলফিল করতে হবে। ঠিক আছে, বা আবার এমন হলেও চলবে না আপনাদের যে আমার 60 লাগবে, ওকে ফাইন, আমি 60 পর্যন্তই আমি হচ্ছে স্টাক থাকবো যদি আমার পোর্টালে আসবে, এরকমও কিন্তু না। আমরা বেশির একটা প্রিপারেশন রাখবো, তারপরে যত আসে আমাদের। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট আমি বলবো আপনাদের ভালো একটা গ্রামার, যেটা আমি বললাম, আপনাদের কাছে যেই গ্রামার বই থাকুক না কেন, আমাদের বাসায় সবারই আই গেস গ্রামার বই আছেই, চৌধুরী হোসেনের বই সবার কাছে আছে, বা অ্যাডভান্স লেভেলে যদি কেউ চান তাহলে ক্লিফ স্টোফেল পড়তে পারেন, ব্যারন স্টোফেল পড়তে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি বলবো যে একটা ভালো গ্রামার অবশ্যই থাকতে হবে, কারণ ধরেন যে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এই প্রত্যেকটার কিছু নলেজ কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। সেটা কোথায় লাগবে? আপনার কিন্তু রিডিং সেকশন এবং রাইটিং সেকশন বোথ মডিউলসে আপনাদের লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে প্যাটার্নসের উপরে, যে আমরা স্পিকিং, আজকে শুধুমাত্র স্পিকিং সেকশনের উপরে ক্লাস হবে। তো আমি স্পিকিং সেকশনটা নিয়ে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যখন এক্সামটা শুরু হবে, আপনাদের কিন্তু প্রথমেই স্পিকিং সেকশন দিয়ে শুরু হবে আপনাদের এক্সামটা। তো স্পিকিং সেকশনের আগে কিন্তু আপনাদের একটা ইন্ট্রোডাকশন থাকে, মানে আপনি যখন এক্সামটা শুরু হবে আপনাদেরকে তো প্রথমে মাইক চেক করতে হয়, অডিও চেক করতে হয়, সব কিছু চেক করার পরে যখন আপনাদের এক্সামটা শুরু হবে তখন আপনাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। যে ইন্ট্রোডাকশন পার্টে কিন্তু আপনাদের কোনো, আমি বলবো যে কোনো মার্কস নাই, বাট ইট ইজ ভেরি ভাইটাল। কিসের ক্ষেত্রে? যে আপনার ফ্লুয়েন্সি চেক করানোর জন্য, যে পিয়ারসন চেক করে যে হাউ ফ্লুয়েন্ট ইউ আর। সো আপনাদের যে একটা এই নলেজটা আপনাদের থাকা উচিত, যে এই যে আমাদের যে 4টা সেকশন আছে, অনেকে মনে করে কি যে লিসেনিংয়ে, স্পিকিংয়ে, রিডিংয়ে, রাইটিংয়ে, এই 4টাতে যত একটা স্টুডেন্ট পেলো তার গড় রেজাল্ট হচ্ছে ওভারঅল মার্ক, বাট এটা কিন্তু আসলে না। এই 4টা মার্কের উপরেও কিন্তু একটা ওভারঅল মার্কিং হয় যে আসলেই স্টুডেন্টটা কীরকম। এই জন্য অনেক সময় দেখা যায় কি অনেকগুলোতে কম পেয়েও ওভারঅলে কিন্তু ভালো আসে, তার মানে হচ্ছে স্টুডেন্টটা ওভারঅল যে তার একটা রেসপন্স সে দিয়েছে সেটা কিন্তু ভালো। তার মানে আমি বলবো যে প্রথম যে সেকশনটা আপনাদের স্টার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেখানে কিন্তু আপনাদের কাছে জানতে চাওয়া হয় যে হোয়াট ইজ ইয়োর ইন্টারেস্ট, হোয়াট ইজ ইয়োর পারপাস অফ স্টাডি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টেক দিস টেস্ট। ঠিক আছে, এরকম কিছু কোয়েশ্চেন্স করা হয়। সো সেক্ষেত্রে আপনি আসলে তখন কি বলবেন? আমি আমি হচ্ছে জাস্ট 3টা লাইন বলতাম, একদম শর্টে অ্যান্সার করবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 35 সেকেন্ডস, মানে এখানে যেরকম রিড অ্যালাউডে যেরকম আসলে টাইম পিরিয়ড দেওয়া থাকে 35 সেকেন্ডস, ঠিক সেরকমও ওইখানেও দেওয়া থাকবে, আপনার কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, আপনার একটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে যে 35 সেকেন্ডস টু থিঙ্ক দ্যাট হোয়াট উড ইউ সে। সো আপনার ওখানে 35 সেকেন্ডস দেওয়া থাকবে।
তারপরে আপনাকে চিন্তা করে আপনার কিন্তু মাইকটা অন হবে, আপনার রেকর্ডিং স্টার্ট হবে, দেন কিন্তু আপনাকে বলতে হবে। সো ফ্লুয়েন্টলি বলবেন, খুব সুন্দর করে বলবেন যে আপনি আসলে কেন পড়তে যাচ্ছেন, আপনার পারপাস কি, আপনি কেন পিটিই দিতে চাচ্ছেন, সেই জিনিসগুলো। যেমন আমি যদি আমার ক্ষেত্রে আমার এক্সামের টাইমে আমি বলেছিলাম, মাই নেম ইজ তৃষ্ণা রায় চৌধুরী, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা বাংলাদেশ অ্যান্ড ফর মাই ফিউচার স্টাডি আই ওয়ান্ট টু টেক দিস টেস্ট। একদম সুন্দরভাবে 3টা অথবা 4টা লাইন আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। তারপরে কিন্তু আপনাদের মেইন এক্সাম যে স্পিকিং সেকশন সেটা আপনাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম এতটুকু আপনাদেরকে? একটু যদি কেউ রেসপন্স করতেন। এতটুকু বুঝেছেন? আপু জি। শুধু রিডিং জি আপু। আপু শুধু রিডিং এ প্রবলেম হচ্ছে। জি জি। আমার শুধু প্রবলেম হচ্ছে শুধু রিডিং এ আপু। আমি আচ্ছা আমারও রিক্সার আপু একটা সেম সমস্যা, আমারও সেম সমস্যা, রিডিং এ অনেক সমস্যা হচ্ছে। আপু আমি একটু কি আমার মকটা শেয়ার করতে পারি আপনাকে? ভাইয়া, আজকে তো হচ্ছে স্পিকিং সেকশন, আমাদের ধীরে ধীরে আসবে, ঠিক আছে? আপনি এমনিতে বলতে পারেন আপনার কত মার্কস আসছে। আমার স্পিকিং এ আসছে আপনার, ওয়েট আমি দেখাচ্ছি, দেখছি। স্পিকিং এ 78 জি। এন্ড লিসনিং এ হচ্ছে আপনার 67 এন্ড রাইটিং এ 65 আর রিডিং এ 42। রিডিংয়ে 42, মানে রিডিংয়ে হচ্ছে সব থেকে কম আসছে আপনার, তাই তো? জি, বাকি সবগুলা 70 এর কাছাকাছি আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি অ্যাপিউনিতে না আলফাতে ভাইয়া? অ্যাপিউনিতে আপু। আচ্ছা, যদি আপনাদের এই যে আমি বললাম মানে যাদের হচ্ছে রিডিং সেকশনের প্রবলেম, তারা একটু ট্রাই করবেন। যেমন আমি যেটা ট্রাই করতাম আমার যখন এক্সামের টাইমে, আমি সব থেকে বেশি যেটা পড়তাম, আমি ডেইলি স্টার পড়তাম সত্যিকার অর্থে। ঠিক আছে, এখান থেকে আমি আপনাদেরকে আসলে মানে এই জিনিসগুলো আসলে সবার শেষে বলতাম যে আপনারা ওভারঅল কীভাবে প্র্যাকটিস করবেন। ডেইলি স্টার থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধরেন যে এখান থেকে আপনি পড়বেন, আপনি নতুন নতুন ওয়ার্ডস পড়বেন, আপনি হচ্ছে এখান থেকে লাইনসগুলো পড়বেন, কিভাবে একটা লাইন মেক হচ্ছে। আপনারা নিউজের থেকে বেশি অপিনিয়ন সেকশনে আপনারা যাবেন, এখানে গিয়ে ধরেন আপনারা যে কোনো একটা আর্টিকেল আপনারা নিতে পারেন, সেখানে দেখেন আপনারা এখান থেকে একটু পড়বেন। আপনাদের কাছে যদি আমি বলবো যে একটা স্টুডেন্টের কাছে যদি মিনিমাম 1 মাস বা 1.5 মাস সময় থাকে এক্সামের, সে কিন্তু এভাবে পড়াশোনাটা করতে পারে। ঠিক আছে, একটা পেপার রিডিংটা মাস্ট। যেমন অনেকে ওয়ার্ড জানে না, যেমন অনেকে এই এডিফিস এই ওয়ার্ডটা অনেকে জানবে না। ঠিক আছে, একটা সুন্দর করে যখন আপনি এভাবে টান দিবেন, আপনি কিন্তু অলরেডি এই ওয়ার্ডটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আমাদের পেপার রিডিংয়ের বেনিফিটস কিন্তু অনেক বেশি। সো যাদের এক্সাম সামনে, আমি বলবো প্লিজ আপনারা পেপার রিডিংটা মাস্ট করেন। ঠিক আছে, এখান থেকে যত নতুন নতুন ওয়ার্ডস আপনারা পাচ্ছেন একটু আপনারা খাতায় লিখে রাখবেন। তারপর হচ্ছে এটার সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু আপনার মানে ধীরে ধীরে নিজেকে বিল্ড আপ করবেন। কারণ রিডিং সেকশানে কিন্তু সব থেকে বেশি আসবে আপনাদের ভোক্যাবুলারি, তারপরে আসবে যেটা গ্রামার সেকশন, তারপরে মানে একটা কি থাকে যে একটা প্যাসেজে আপনাদেরকে প্রত্যেকটা লাইন কিন্তু বুঝে বুঝে আপনাদেরকে আগাতে হবে। ঠিক আছে, অনেকে বলে কি যে যেখানে আপনার শুধুমাত্র ফিল ইন দ্য গ্যাপস আছে সেটার আশেপাশের ওয়ার্ডগুলো পড়তে, সেটা কিন্তু একদমই না। এটা কিন্তু একটা ভুল একটা প্রসেস। আমি বলবো প্রসেসটা হচ্ছে আপনি লাইনটা আপনাকে পড়তে হবে। কারণ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আশেপাশের লাইন দিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না ফুল লাইন মানে আপনার কাছে চাচ্ছেটা কি। সো আপনাকে স্কিমিং এবং স্ক্যানিং করার যে আপনার অ্যাবিলিটি, সেটা কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে। এই জন্য পেপার রিডিংটা আসলে পড়তে বলি, যে আপনি কতটুকু তাড়াতাড়ি আপনি একটা পেপারকে খুব ফাস্ট আপনি পড়তে পারেন, এবং পরে আপনি আসলে কি বুঝতেছেন সেই জিনিসটা আপনার মাথায় আসতে হবে। কারণ রিডিং সেকশনে কিন্তু আসলে এটাই চাই যে আপনি কত ফাস্ট আপনি পড়ে আপনি বুঝতে পারতেছেন যেখানে কোন ওয়ার্ডটা আপনার বসবে। আমি বুঝাতে পারলাম ভাইয়া? ঠিক আছে, আপনাকে যেটা ট্রাই করতে হবে, একটা ভালো গ্রামারের বেস করতে হবে। কারণ আপনার কিন্তু টেন্স আসে, যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি মক টেস্ট দিয়েছেন, আপনি তো জানেনই, রাইট? টেন্স আসে কিন্তু, রাইট ফর্ম অফ ভার্ব যেটাকে আমরা বলি, যে আপনার প্রেজেন্ট, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্সগুলো কিন্তু বেশি বেশি আসে, তাই না? অনেক সময় কিন্তু বোঝাই যায় না যে আসলে কোন ওয়ার্ডটা আমার বসবে। এরকম হয় কি না? কিন্তু আপু গ্রামার তো আমি পুরাই পারি না। হ্যাঁ ভাইয়া, সেটার ক্ষেত্রে আমি আসলে বলছি যে গ্রামারটাকে অবশ্যই পড়তে হবে। অনেকে কি আমি করে যে গ্রামার অনেক চেষ্টা করছি আপু, গ্রামারটা আমার মাথায় থাকে না, এটা আমি টেন্স অ্যাপ্লাই করতে পারি না। আচ্ছা ভাইয়া, এখন আসলে সত্যিকার অর্থেই কিছু করার নাই। আপনাকে গ্রামার অবশ্যই পড়তে হবে, এবং মানে গ্রামারের আসলে কোনো বিকল্প নাই। মানে অনেকে মনে করে যে পিটি একদম খুবই সহজ, গ্রামার লাগে না, কিছু লাগে না, বাট গ্রামার অবশ্যই লাগবে। না হলে আপনি রাইটিংয়ে একটা মানে বড় মাইনাস খাবেন, এবং রিডিং সেকশনেও। ঠিক আছে, আপনি গ্রামারটা একটু পড়ার চেষ্টা করেন।
যতটুকু পড়তে পারেন প্রতিদিন অল্প অল্প করে স্টেপস আপনি নেবেন। পার্টস অফ স্পিচ একদিন পড়লেন, ঠিক আছে? মানে আপনাকে একটা ওয়ার্ড দেখে আপনাকে বুঝতে হবে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা কি। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে আমি রাইটিং হচ্ছে কি মানে ফ্রি হ্যান্ড লিখি, কিন্তু আমার অলওয়েজ মানে তখন কেন জানে গ্রামারটা আমার মাথায় অটোমেটিক চলে আসে, আমার আপনার 22 23 এমনি অল এসেতে থাকে। বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু আসলে রিডিং সেকশনে আপনার কিন্তু কলোকেশনও লাগবে, ঠিক আছে? কলোকেশন, তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি, গ্রামার, এই তিনটার কম্বিনেশনেই কিন্তু আসলে রিডিংয়ের মার্কসটা উঠবে আমি বলবো। সো একটু চেষ্টা করবেন। আপু এইখানে কলোকেশনের কাজটা কি, মানে এটা আমি আসলে বুঝি না। এমনি মোটামুটি আমারও সেম সমস্যা, ভাইয়ার যে সমস্যাটা, মানে রাইটিং এ ভালো আসে কিন্তু রিডিং এ কম আসে। আচ্ছা আচ্ছা, কলোকেশন হচ্ছে ধরেন আপনাকে যদি আমি একটা সেন্টেন্স বলি যে ড্যাশ টু ডিবেট, ঠিক আছে? ড্যাশ টু ডিবেট, সেখানে অনেকগুলো অপশনস আছে, লাইক স্টার্ট, গিভ, ফাইনাল, ওপেন। এখানে কোনটা হতে পারে বলেন তো আপু? স্টার্ট। না, ওপেন টু ডিবেট, এটাই হচ্ছে কলোকেশন। লাইক ডিবেটের আগে অলওয়েজ ওপেন আসবে, এটা একটা মানে কলোকেশন হিসেবে আমরা পড়ি, ঠিক আছে? যেমন আপনার ফ্রেজ, ছোট ফ্রেজ, ঠিক আছে? ক্লজ কি? ক্লজ হচ্ছে অনেকগুলো ওয়ার্ডস, বাট ফ্রেজ হচ্ছে ছোট, যেখানে কোনো ভার্ব থাকবে না। হ্যাঁ, এরকম কিছু ওয়ার্ডস যে মানে একই সাথে বসবে। যেমন এখানে দেখেন, এই যে এখানে কিছু ওয়ার্ডস আপনি দেখবেন যে ফাউন্ডেশন, ফাইনাল ফাউন্ডেশন স্টোন। তো এখানে দেখেন এই যে ফাউন্ডেশন স্টোন, এই দুইটাকে একত্রে ধরা হচ্ছে। তারপরে কিছু কিছু দুইটা ওয়ার্ডকে একত্রে বলা হয়, যেমন এই যে গভর্নমেন্ট, এটা কি গভর্নমেন্ট? এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। সো কলোকেশনটা আসলে কীরকম হয়, ধরেন নাউনের সাথে অ্যাডজেক্টিভ আসলো বা ভার্বের সাথে অ্যাডভার্ব আসলো, এরকম কিছু কলোকেশনস ইউজ করা হয়। বুঝতে পারলাম আপু কলোকেশন কিসে লাগবে? ধরেন আপনার একটা সেন্টেন্স দেওয়া, মানে আপনার ব্ল্যাঙ্ক একটা দেওয়া আছে এবং পাশে আপনার কোনো একটা ভার্ব দেওয়া আছে, তার সাথে কিন্তু কলোকেশন হিসাবে বা বইয়ে আমরা যেটা পড়ে থাকি, আপনি যদি জেনে থাকেন ওই ওয়ার্ডটা আপনি ইজিলি বসাতে পারবেন জি আপনার আপু, বুঝতে জেনারেল নলেজ পারছি। থেকে, ঠিক আছে? সো পিয়ারসন থেকে কিন্তু জি বইটা দেওয়াই থাকে ওদের ওয়েবসাইটে, যে কলোকেশনের মিনিমাম 1200 ওয়ার্ডস আছে। 1200 ওয়ার্ডসের মতন। সো আপনারা একটু চেষ্টা করবেন ওটা পড়ে নেওয়ার। হ্যাঁ, কারণ এগুলো আসলেই আসে, ঠিক আছে? ওকে, এই রিডিং সেকশনের জন্য আসলে এটাই আমি বলতে পারবো, কারণ এখানে সত্যিকার অর্থে যারা জিজ্ঞেস করে যে রিডিংয়ের হচ্ছে ট্রিক্স কি বা টিপস কি, মানে এটা কোনো কিছু নাই। আপনাকে রিডিংয়ে ভালো করতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে। রিডিং মানেই হচ্ছে পড়া। আপনি সারাদিন পড়তে থাকবেন, আপনার ইংলিশের একটা মানে কি বলবো, আপনাকে ভালো বেস গড়ে তুলতে হবে। এই যে আপনি এতটুকু, আপনি একটা ফ্রেজ বা আপনি এতটুকু একটা প্যারা পড়লেন, এখান থেকে আপনি আসলে কী বুঝলেন, এই জিনিসটা ধরেন এখানে আপনার কোন একটা সেন্টেন্স আপনার ব্ল্যাঙ্ক থাকলো, আপনাকে তো বুঝতে হবে তাই না, যে এখানে আসলে কেন ব্ল্যাঙ্কটা বসলো এই জায়গা থেকে, তাই না? এই জিনিসটাই জি আসলে জি। গ্রো করতে হবে আপু, এইটাই। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমাদের প্রথম যে স্পিকিং সেকশনে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনই হচ্ছে আপনাদের রিড অ্যালাউড দিয়ে স্টার্ট হবে, এবং রিড অ্যালাউড হচ্ছে আমি বলবো সব থেকে সহজ এবং সব থেকে মানে ইজিলি আপনি মার্কস উঠাতে পারবেন। যদিও এখন মার্কস অনেক কমে গেছে, 8 মার্কস, আগে কিন্তু 44 মার্কস দিত ইন টোটাল, এবং সেটা কিন্তু তখন রিডিংয়েও মার্কস দিত, ঠিক আছে? তো রিড অ্যালাউডের মার্কস হচ্ছে এখন শুধুমাত্র স্পিকিংয়ে দিচ্ছে, এবং এটার অ্যাভারেজ কোয়েশ্চেন আসে কিন্তু 6টা থেকে 7টা। আচ্ছা, আপনারা আমাকে কেউ বলতে পারবেন এত বেশি আপনার শ্রিঙ্ক কেন করে ফেলছে পিয়ারসন মার্কিংয়ের ক্ষেত্রে? লাইক রিড অ্যালাউডে আগে 44 মার্কস ছিল, সেটা থেকে এখন 8 মার্কসে চলে আসছে। আপনাদের কারো কোনো আইডিয়া আছে কেন? আপু এখন তো সামারাইজ গ্রুপ ডিসকাশন আবার অ্যাড করছে এখানে, এই জন্য হয়তো। আম, এটা তো আছেই, এটা তো আসলে যখন কিনা অ্যাড করবে তখন তো আসলে মার্কটা ওইভাবেই ডিস্ট্রিবিউট হবে, কিন্তু আসলে মানে অ্যাড মানে কেন হলো আসলে এটা, এই ডিসিশনটা কেন? আপনাদের কোনো মানে যে কোনো একটা জেনারেল নলেজ থেকেই বলেন। আচ্ছা, এটা তো আপু দেখা দেখা বলা লাগে, তো এই জন্য হ্যাঁ আসলে সেটাই, আসলে এটাই যে দেখে দেখে এত ইজিলি স্টুডেন্টসরা মার্কস পেয়ে যাচ্ছে, একটা কম্পিটিটিভ এক্সাম কিন্তু এটা আর নাই, ঠিক আছে? একটা আইএলস এক্সামের সমপরিমাণ বা ইকুইভ্যালেন্ট যে জিনিসটা সেটা কিন্তু আর নাই, এই জন্যই কিন্তু আসলে রিড অ্যালাউডের মার্কসটা এত বেশি কমিয়ে দেওয়া হয়েছে আমি বলবো।
হ্যাঁ, যে 44 থেকে একদম 8 মার্কসে নিয়ে আসা হয়েছে। কিন্তু আসলে অনেকে মনে করে যে 8 মার্কস ফেল না, বাট আমি বলবো 8 মার্কস কিন্তু অনেক বেশি মার্ক। যাদের হাই রিকোয়ারমেন্ট থাকে, যেমন 65 প্লাস লাগে মাস্টার্সের জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো 8 মার্কস অনেক। সো ট্রাই করবেন যে রিড অ্যালাউডে যে ছোট ছোট প্যাসেজেস আসে, কিন্তু খুব বেশি বড় না, তো আপনারা ট্রাই করবেন যে প্যাসেজটাকে সুন্দর করে পড়ার জন্য, কোনো যেন ফাম্বল না হয়। এবং আমাদের মার্কিং ক্রাইটেরিয়াগুলো কিন্তু 3 ভাগে ভাগ হয় আপনার স্পিকিং সেকশনের। ফার্স্টে হচ্ছে আপনার কন্টেন্ট, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো এই 3টা সেক্টরে কিন্তু আপনাদের মার্কস। এবং রিড অ্যালাউডের আপনারা তো জানেনই, কন্টেন্ট যেটা, কন্টেন্ট হচ্ছে আপনি যদি প্যারাগ্রাফটাকে অ্যাজ ইট ইজ যদি আপনারা বলতে পারেন, সেই ক্ষেত্রে যা মানে ও যেন ধরতে পারে এইভাবে আপনারা বলবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আইএলসে যেরকম একজন এক্সামিনারের সামনে আপনি কথা বলবেন, সে যেমন আপনার ল্যাঙ্গুয়েজ বা আপনার যে কথা বলার টোন, সেটা যে সে বুঝতে পারবে, এই ইয়াতে আপনার পিটিতে কিন্তু সেভাবে বুঝতে পারবে না। কারণ এটা আপনি একটা এআই এর মধ্য দিয়ে আপনি কথা বলতেছেন। সো এআইকে কিন্তু ধরতে পারতে হবে আপনাদের প্রত্যেকটা কথা। সো এমনভাবে বলবেন, ক্রিস্টাল ক্লিয়ার করে বলবেন, যেন সে আপনার কথাটা ধরতে পারে। আমি বুঝাতে পারলাম? এই জিনিসটা একদম ক্লিয়ার করে বলবেন আপনারা। ওকে, তারপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রিপিট সেন্টেন্স। এই রিপিট সেন্টেন্স আমি বলবো সহজ, যদি আপনারা প্রতিদিন রেগুলার বেসিসে যদি একটা ট্রাই করেন। ঠিক আছে, এখানেও কিন্তু অ্যাভারেজ কোয়েশ্চেন আসছে আপনার 10টা থেকে 12টা, এবং এই জিনিসটা ট্রাই করবেন যে প্রতিদিন রেগুলার বেসিসে যেন একটা রিপিট সেন্টেন্স আপনাদের প্র্যাকটিসে থাকে। কারণ এই রিপিট সেন্টেন্সটা আমি বলবো যে 3টা ক্রাইটেরিয়াতে কিন্তু আসে, ইজি, মিডিয়াম এবং হার্ড। যে ইজি ওয়ান্সের ধরেন যে লাইনগুলা খুবই শর্ট, ধরেন 7টা থেকে 8টা ওয়ার্ডের মধ্যে আপনার একটা সেন্টেন্স হয়। আর মিডিয়াম ওয়ান্সও মিনিমাম 10টা থেকে 12টা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যেটা হার্ড যে কোয়েশ্চেন্সগুলো, ওগুলো কিন্তু মানে 15 থেকে 16 ওয়ার্ডেও অনেক সময় যেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আপু কন্টেন্ট কিভাবে উঠাবো, মানে মনেই থাকছে না, একদমই মনে থাকছে না আমার কন্টেন্ট, তাই না? এটা আপনাদের কি কারো মনে হয় যে কন্টেন্ট মনে থাকছে না রিপিট সেন্টেন্সে? অবশ্যই। আচ্ছা, আর কেউ কারো কোনো মানে এক্সপিরিয়েন্স আছে যে রিপিট সেন্টেন্স মনে থাকছে না? আপনারা বলতে পারেন। হ্যাঁ আপু, হ্যাঁ আমার হয় আপু। যে আচ্ছা। আপু আমারও হয়, আমি মনে রাখতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে রিপিট সেন্টেন্স আপনারা যে ট্যাকটিক্সটা আপনারা ফলো করতে পারেন, যে যখন আপনারা ইজি আর মিডিয়াম দেখেন ভাই, একটা জিনিস মনে রাখবেন যে এখানে যে 10টা এবং 12টা আসতেছে, এটার মধ্যে যে সবগুলাই আপনি হার্ড ওয়ান্স পাবেন এমন কিন্তু না। আপনি কিন্তু মানে ইজি, মিডিয়াম, হার্ড এই 3টার একটা কম্বিনেশন কিন্তু আপনি কোয়েশ্চেন্স পাবেন। সো ভয় পাওয়ার আসলে কিছু নাই যে আমার লং থাকবে, আমি কন্টেন্ট ধরতে পারবো না বা আমি বলতেও পারবো না। সো আপনার যেটা ট্রাই থাকবে, ধরেন আলফা বলেন বা অ্যাপিউনি বলেন, হোয়াট এভার দ্য পোর্টাল ইউ আর ট্রাইং অর ইউ আর প্র্যাকটিসিং, আপনারা ট্রাই করবেন সেখান থেকে যে ইজি ওয়ান এবং যে মিডিয়াম ওয়ান্সগুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলার। ঠিক আছে, এই জিনিসটা করলে কি হবে, কারণ মেজরিটি কিন্তু আপনার ইজি এবং মিডিয়ামই আসতেছে। মিনিমাম 7টা থেকে 8টা কোয়েশ্চেন যে আপনার ইজি আর মিডিয়ামের মধ্যে কিন্তু মানে কাভার আপ হয়ে যায় আপনাদের। এবং ডিফিকাল্ট ওয়ান্স আসবে সর্বোচ্চ 3টা থেকে 4টা। সো আপনার ডিফিকাল্ট ওয়ান্স যেগুলো, সেটার উপরে কিন্তু এত বেশি ফোকাস করার আপনার দরকার নাই। আপনি আগে চেষ্টা করবেন ইজি আর মিডিয়াম আপনি কতটুকু বলতে পারতেছেন, সেইখানে কিন্তু আপনাকে 100% একটা কন্টেন্ট দেওয়াই লাগবে। যেমন আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বলি, দ্য বাস ফর লন্ডন উইল লিভ ইন 10 মিনিটস। এটা কিন্তু ইজি ওয়ান। সো এটা কিন্তু আপনারা 100% কন্টেন্ট ধরতেও পারবেন, আপনারা কিন্তু সুন্দর করে বলতেও পারবেন। ঠিক আছে, এবং আপনারা 2টা ক্রাইটেরিয়া ফলো করতে পারেন রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে। একটা হচ্ছে যে আপনারা চোখটা বন্ধ করে আপনারা শুনলেন কি বলছে, সেটাকে একটু মাথায় রাখলেন, এবং যখন কিনা অডিওটা শেষ হবে, আপনার বিপ সাউন্ড বাজবে, মাইকটা অন হবে, রেকর্ডিং স্টার্ট হবে, তারপর আপনি অ্যাজ ইট ইজ এটা বলে গেলেন। ঠিক আছে, যেমন শুনেছেন, যেমন টোনে শুনেছেন, ঠিক সেভাবেই আপনি বলে গেলেন। আরেকটা মেথড হচ্ছে আপনি লিখতে পারেন। যাদের হাতের লেখা ফাস্ট, আমি শুধু তাদের ক্ষেত্রে বলবো, মানে যারা উঠাতে পারেন খুব ভালো কন্টেন্ট, বা যাদের হাতের লেখা একটু ফাস্ট, তারা এই জিনিসটা করতে পারেন যে যা শুনেছেন জাস্ট ইনিশিয়ালস দিয়ে লিখবেন, অ্যাব্রিভিয়েশন দিয়ে একটু লিখবেন, অল্প মানে ছোট। যেমন যদি আমি বলি গভর্নমেন্ট,
গভর্নমেন্ট যদি থাকে তাহলে আপনি কি করবেন, জিওভি লিখবেন, এমনভাবে লিখবেন যেন আপনার লেখা আপনি যেন বুঝতে পারেন, এই জিনিসটা করবেন। বেশি প্যানিক করার দরকার নেই যে বড় লাইন হচ্ছে আমি আসলে কিভাবে বলবো বা কিভাবে আমি উঠাবো, মানে লিখবো কখন বলবো কখন, এরকম কিন্তু না। আপনি যা শুনবেন সাথে সাথে জাস্ট লিখে ফেলবেন। এই যে মাল্টিটাস্কিংয়ের যে ব্যাপারটা সেইটা করবেন আপনারা। মানে মাল্টিটাস্কার কিন্তু হতে হবে পিটি এক্সামে। আপনি শুনবেন, আপনি লিখবেন, দুইটা কাজ একত্রে করবেন। ঠিক আছে? সো এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে। হয় প্রথম যেটা বললাম সেটা ট্রাই করতে পারেন, বা আপনারা সেকেন্ড ওয়ান করতে পারেন। আমি সেকেন্ড ওয়ান করতাম, কারণ আমার রাইটিং ফাস্ট ছিল এবং আমি কি করতাম, আমি যা শুনছি আমি অ্যাজ ইট ইজ সেটাই লেখার একটু ট্রাই করতাম। ধরেন আমি প্রথম যেটা মানে একটা লং যখন সেন্টেন্স হতো সেই ক্ষেত্রে আমি প্রথম দিকের যেটা প্রথম মানে ফার্স্ট 50% আমি কিন্তু লিখতাম, ফার্স্ট 50 to 60%, এবং পরের মিনিমাম 40% বা 50% আমি চেষ্টা করতাম মনে রাখার জন্য। এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। ধরেন প্রথমে একটু লিখলেন, তারপর আপনারা মনে রাখলেন। এবং ইজি আর মিডিয়ামের ক্ষেত্রে একদম 100% কন্টেন্ট দিবেন, এবং একটা এমনভাবে দিবেন যে আপনার ফ্লুয়েন্সিটা যেন ঠিক থাকে এবং আপনার যেন কোনো ফাম্বল না হয়। অনেকে কি করে, একটা মানে কি বলবো, এটা মানে সবার মধ্যে একটা মিসকনসেপশন যে কন্টেন্ট ভালো দিলেই হয়ে যায়। আসলে কিন্তু কন্টেন্ট তো আপনি দিবেনই, কন্টেন্ট এখানে মেইনই, কিন্তু নিচের যে দুইটা থাকবে মানে আপনার প্রোনাউন্সিয়েশন আর হচ্ছে ফ্লুয়েন্সি, এই দুইটাতে কিন্তু আপনাদেরকে ভালো হতে হবে। অবশ্যই আপনাকে কিন্তু এখানে ভালো হতে হবে। এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে যে আপনি কন্টেন্ট বলতে গিয়ে কোনোভাবে যেন আপনার ফাম্বল চলে না আসে। অনেকে কী করে, চেষ্টা করে 100% কন্টেন্ট একদম মানে যেটা আপনার ডিফিকাল্ট ওয়ান্স সেখানেও 100% দিতে যায়, তো সব দিতে গিয়ে কি হয়, ফাম্বল চলে আসে। তো সেটা থেকে একটু বিরত থাকবেন। যতটুকু শুনতে পারতেছেন, যতটুকু মাথায় রাখতে পারতেছেন সেটাই চেষ্টা করবেন একটা ভালো ফ্লুয়েন্সি দিয়ে বলার, তাহলেই মার্কস পাবেন। ঠিক আছে? টুকু মনে থাকে আর লাস্টের টুকু মনে থাকে, মাঝখানের টুকু মনে থাকে না, এটা কি করব? মাঝখানে তাহলে আপনি সেটা স্কিপ করে যাবেন, কিছু তো আসলে করার নাই। চেষ্টা করবেন মনে রাখার। যদি একদমই আপু মনে না থাকে সেক্ষেত্রে আপনি যা শুনতে পেয়েছেন আপু অ্যাজ ইট ইজ একদম সেইভাবে বলে যাবেন, একটা ভালো ফ্লুয়েন্সি মেনটেন করে। এমন যেন না হয় আপনি মাঝখান দিয়ে বলার সময় আপনি 2-3 বার পজ দিলেন। আরেকটা জিনিস বলে রাখি, কোয়েশ্চেন্সের মাঝখানে যদি মিনিমাম 3 সেকেন্ডসের একটা পজ যদি আপনাদের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পোর্টাল আপনার অ্যান্সার নিয়ে যাবে, সে কিন্তু ওয়েট করবে না, সে ভাববে সামনে হয়তো কোনো স্টুডেন্টস নাই, সেই ক্ষেত্রে সেই কোয়েশ্চেন্সটা নিয়ে যাবে, সে আপনার জন্য ওয়েট করবে না। সো লং পজ দেওয়া থেকে বিরত থাকবেন, কোনো লং পজ দিবেন না। আমি বুঝতে পারলাম আপনাদেরকে, যাদের রিপ্রেজেন্টেন্সের সমস্যা কি কি করতে হবে। আচ্ছা আপু, আমি যদি অন্য কিছু বলে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে? দেখেন সমস্যা হবে না, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কস নাই, বাট এগুলোকে হচ্ছে আমরা ফিলার্স বলি, রাইট? ফিলার্স। সো এরকম যেমন অনেকে চেষ্টা করে যে একটা ফ্লুয়েন্সি মেনটেন করার জন্য হয়তো বলো যে একটা আমি যে ফার্স্টে যে লাইনটা বললাম যে দ্য বাস উইল লিভ ইন 10 minutes, দ্য বাস ফর লন্ডন উইল লিভ ইন 10 minutes, অ্যান্ড এরপরে আরও কিছু হয়তো লাইন ছিল, সেটা আপনার মনে না থেকে আপনি বললেন যে ইট ইজ অ্যান ইনফরমেটিভ লাইন, অথবা আপনি যেটা বলেন, তো সেটা বললে কি হবে, হয়তো আপনার ফ্লুয়েন্সিটা মেনটেন হইলো, বাট সেটার জন্য কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না, আপনার রিডিউসও হবে না, আপনার মার্কসও পাবেন না। ঠিক আছে? বুঝতে পারলাম ভাইয়া? জি জি আপু, তাহলে আপু পজ দেওয়ার থেকে তো ভালো। হ্যাঁ, আপনি কোনো যা পজ বলছেন। দিবেন না। আমি আপনাদেরকে যেটা বলবো, একটা জিনিস মাথায় রাখবেন, পিটি জিনিসটাই হচ্ছে পুরাটা ফ্লুয়েন্সির উপর নির্ভর করে। ফ্লুয়েন্সি ইজ দ্য কি টু সাকসেস এই পিটির ক্ষেত্রে। কারণ অস্ট্রেলিয়াতে বা যেসব দেশে আসলে পিটিটা চাচ্ছে, ওরা আসলে এটা কেন চাচ্ছে, বা ওরা আইএলসের থেকেও বেশি কেন পিটিকে বেশি রেকগনাইজ করতেছে, দ্য ওনলি রিজন ইজ দে ওয়ান্ট ফ্লুয়েন্সি। কারণ ওখানকার যারা নেটিভ স্পিকার ওরা কিন্তু অনেক ফ্লুয়েন্টলি কথা বলে, এবং যারা পিটি দিয়ে আসে মানে ওদের একটা ফ্লুয়েন্সি কিন্তু চলে আসে, এই জন্য কিন্তু ওরা পছন্দ করে যে মানে যারা বেশি ফ্লুয়েন্ট তারা মানে মানে ওই জিনিসটা ওরা আসলে বেশি প্রায়োরিটি দেয়। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। এই এক্সামের ক্রাইটেরিয়াই হচ্ছে এই জন্য এই রকম যে আপনাকে একটা ভালো ফ্লুয়েন্সি দিতেই হবে। আপনি যদি আস্তে আস্তে কথা বলেন, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা লাইন বললাম যে দ্য বাস ফর লন্ডন উইল লিভ ইন 10 minutes, আমি বলবো এটাতে আপনি মার্কস পাবেন না। আপনাকে অবশ্যই একটা ভালো ফ্লুয়েন্সি দিয়ে আপনাকে কথা বলতে হবে। আমি বুঝতে পারলাম?
জি আপু, তবে আপু আমি যেটা দেখলাম আর কি অ্যাপি ইউনিটে বা পিটি নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে যা দেখলাম, ফ্লুয়েন্সি বলতে মানে পিয়ারসন যা ওরা তো বলতেছে যে ন্যাচারালি বলা, কিন্তু আমি যা বুঝলাম ওরা দ্রুত বলাটাকে বোঝায় আর কি। কিন্তু এত দ্রুত বলতে গেলে তো আপু আসলে আমাদের মামলিং বা ফামলিং হয়ে যায়, আবার আমরা অনেক সময় ঠিক স্টাকও হয়ে দ্রুত যাই। বলবেন না, যেমন একটা জিনিস আমি আপনাকে বলি, দ্রুত বলবেন না। যেমন আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি কি আমার প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি জি আপু, একবারে হ্যাঁ, হ্যাঁ। ন্যাচারাল আর কি। মানে আমি যে ইংলিশগুলোও যে আমি আপনার সাথে কথা বলতেছি, সেটাও কি আপনি বুঝতে পারতেছেন? বাট আমি কিন্তু অনেক ফাস্ট জি জি বলতেছি, আমি অবশ্যই। কিন্তু আস্তে বলতেছি না। তার মানে কি, আমি আমার ন্যাচারাল যে পেস সেটাকে কিন্তু আমি ধরে রাখছি। এবং মেইন এক্সামে আপনি যেটা চেষ্টা করবেন, আপনার ন্যাচারাল যে পেস তার থেকে আপনি একটু ফাস্ট বলবেন, একটু ফাস্ট। কারণ হচ্ছে আবার এমনও না যে আপনি অনেক বেশি ফাস্ট বলে গেলেন, সেক্ষেত্রে পোর্টাল কিন্তু আপনার কথা ধরতে পারবে না। কারণ পোর্টালের কিন্তু নিজস্ব একটা হার্জ থাকে, মানে একটা নেওয়ার ক্ষমতা, শ্রবণ যে মানে আপনি যেটা তাকে দিচ্ছেন, যে সাউন্ডটা আপনি করতেছেন, ওই সাউন্ড নেওয়ার ক্ষমতা কিন্তু থাকতে হবে। এবং সেটার উপরে যদি আপনারা চলে যান, যেটাকে আমরা শ্রুতি উত্তর বলি, সেইটাতে যদি আপনি চলে যান, আপনার বেশি যদি হার্ট চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু পোর্টাল আপনার কোনো কথাই নেবে না, ও কিন্তু জিরো দিয়ে দিবে। অনেকে আছে না যারা মেইন এক্সামে চিল্লায়, আমি আপনারা শুনেছেন আই গেস, যে ড্যাফোডিলে বা যে কোনো হচ্ছে সেন্টারে অনেকে গিয়ে কিন্তু চিল্লায় বা অনেকে অনেক জোরে কথা বলার ট্রাই করে, সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস পায় না, একদম জিরো। বুঝতে পারছি। তো আপনারা যেটা ট্রাই করবেন, ঠিক ন্যাচারাল একটা পেসে কথা বলবেন, খুব বেশি ফাস্টও না, খুব বেশি স্লোও না। আপনি নিজেই বুঝবেন একটা সময় যে আমাকে ঠিক কতটুকু পেসে আমাকে কথা বলতে হবে, যেন পোর্টালও আপনার কথাটা ধরতে পারে, আপনার যেন প্রত্যেকটা ওয়ার্ডসও ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার করে বলবেন। যেমন ডেসক্রাইব ইমেজ, ডেসক্রাইব, এই যে আপনার ক্রাইব আমি বলতেছি, CRI, এই জিনিসটা যেন খুব খুব ক্লিয়ারলি আসে। অনেকে কি করে, ডেসক্রাইব ইমেজ মানে এমনভাবে বলছে, পোর্টাল কথাটা ধরতে পারছে না। ওয়ার্ডসগুলোর উপরে একটু জোর দেওয়ার ট্রাই করবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে দেখেন, এই যে আপনার কোয়েশ্চেন্সটা এখানে কিন্তু রিড অ্যালাউড, এটা যেমন এখানে আপনার কিভাবে আপনি পড়বেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমাকে কিভাবে পড়তে হবে। আপনারা যেটা চেষ্টা করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের উপরে একটু জোর দেওয়ার। যেমন এখানে দেখেন, এই যে যেমন অ্যাট্রিবিউটেড, ইডি আছে একটা, এখানে কিন্তু আপনাকে একটু জোর দিতে হবে। কম্বিনেশন, শান একটা আসতেছে, জোর দিতে হবে। ইন্ট্রিনজিক, এখানে যে ট্রিনজিক, এটার উপর আপনাকে জোর দিতে হবে। মোটিভেশনস, এখানে একটা এস আছে, এই এস এর উপর আপনাকে জোর দিতে হবে। যেমন আমি একটু পড়ে শোনাই, দেখেন, Teaching is indeed a challenging profession, yet it continues to attract and retain individuals year after year, many of whom remain in the field for 5, 10, or even more years. This enduring commitment can be attributed to a combination of intrinsic motivations and the rewarding aspects of the profession. আপু, আপনার স্ক্রিন হ্যাং করেছে, দেখা যাচ্ছে না। Okay. এখন এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। এটা দেখা যায়নি, রিড অ্যালাউড। না আপু, জি আপু, দেখা গিয়েছে। জি আপু, দেখা আমার যাচ্ছে, ওনারা ওইখানে হয়তো দেখা যায় না। তাহলে হয়তো আমার এখানে সমস্যা ছিল আপু। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনারা শুনতে পেয়েছেন আমি কিভাবে বলেছি? আপনারা মানে বুঝতে হ্যাঁ আপু, পেরেছেন? জি জি আপু, জি আপু। শুনতে হ্যাঁ, পেয়েছি। আচ্ছা। তো আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করতেছি, অনেকে মনে করে যে আমি একটা বলে গেলেই হবে, বাট এটা কিন্তু না। পোর্টালকে কিন্তু আপনাদের কথা ধরতে হবে, এই জিনিসটা, এই জিসটাই স্টুডেন্টসরা আসলে বুঝতে চায় না। যেখানে দেখেন যেটা কন্টিনিউজ, এখানে এস আছে, এই এস এর উপরে একটু জোর দিবেন। বা এই যে আপনার চ্যালেঞ্জিং প্রফেশন, এখানে একটা কমা আছে, এখানে একটু হালকা একটা পজ দিবেন। মানে এমনভাবে পড়বেন যেন এই যে পজ দেওয়া বা আপনার প্রত্যেকটা ওয়ার্ডের উপরে জোর দেওয়া, এই জিনিসটা একটু ট্রাই করবেন, তাহলে দেখবেন একটা ভালো আউটকাম আপনি পাবেন। আদারওয়াইজ পোর্টাল যদি আপনি মানে চিল্লালে আসলে কিছু হবে না, এখানে চিল্লানোর কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে অনেক ফাস্ট কথা বলারও কোনো ব্যাপার নাই। আপনি আপনার পেসটাকে ধরে রেখে সুন্দরভাবে আপনি পড়ে যাবেন, ঠিক আছে? এবং মাইকটা যখন অন হবে, মানে কি বলবো, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো প্রকারের আলাদা কোনো সাউন্ড করবে না। অনেকে কী করে, একটা কাশি দেয়, অনেকে কী করে একটা মানে জোরে ধরেন যে কোনো একটা সাইড নয়েজ করলো, ঠিক আছে?
এই জিনিসগুলো আসলে করবেন না। হ্যাঁ, মানে বাইরের যে আওয়াজ, নয়েজ ক্যান্সেলিং তো থাকেই, কিন্তু আপনি যখন কথা বলতেছেন আপনার যে অডিওটা সেখানে রেকর্ড হচ্ছে, সেইখানে যদি আপনি কোনো সাউন্ড করেন এটাতে কিন্তু আপনি পেনাল্টি খাবেন। কোনো সাউন্ড করবেন না আপনার। আচ্ছা আপু, মেইন এক্সাম কি স্ক্রিন ছোট বড় করা যাবে? না, আপনার বড় একটা পিসি থাকবে এবং এরকম কোনো কিছু নেই, আপনার বড়ই থাকবে। ঠিক আছে, আপনি সব কিছুই দেখতে পারবেন ওখানে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই আই গেস। আচ্ছা আপু, আরেকটা জিনিস দেখা যায় যে এস বাই এস যেগুলাতে ওয়ার্ড থাকে আর কি, ওইগুলা যদি একটু জোর দিয়ে বলি, আপনার মানে অ্যাপি ইউনিতে দেখা যায় স্ট্রেসটা মাইনাসে চলে আসে। মানে আমি যেভাবে বলি না কারণ ওরা বলতেছে যে আমার স্ট্রেস অনেক বেশি, আমি অনেকজনকে দেখিয়েছি, ওরা বলতেছে নাকি স্ট্রেস বেশি, কিন্তু আমি যখন শুনি আমার কাছে একেবারে ন্যাচারালি লাগে। আবার আরেকটা জিনিস হলো যেমন দিস, THIS দিস, আর একটা আছে THESE দিস। হ্যাঁ, যেমন এখন এটার উচ্চারণ THIS কি? দিস এটা তো আমরা এটা নর্মালি হচ্ছে, দিস বলি। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দিস। আর একটা আছে THESE, হ্যাঁ, ওটা হচ্ছে ওটা দিস, মানে ওটা কিন্তু ওটা দিস। দিস বা অনেকে দেজও বলে। আচ্ছা, তাও আমিও একটু হ্যাঁ জোর দিয়ে বলি, মানে দিস, মানে আমি এটা বুঝাচ্ছি যে আমি THES এটা বলতেছি। তখনও দেখা যাচ্ছে যে স্ট্রেসটা বেশি চলে আসতেছে। যেমন আপনার প্র্যাকটিস টেস্টে মানে আমি একটা মানে এরকম রিড অ্যালাউডের একটা নিয়ে মানে এটা একটু দেখলাম আর কি এটা আসলে কি আসে। একবার মানে আমি সর্বোচ্চ একবার 90 পেয়েছিলাম, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমি ওই রকমই বলতেছি, আমাকে আবার দিতেছে 65, আবার আবার 84, আবার দেখা যাচ্ছে যে 40 দিতেছে। মানে কিন্তু আমি যখন শুনতেছি একদম সেম, মানে এত ভেরিয়েশন হচ্ছে। তাহলে আবার মেইন পরীক্ষা যদি এরকম হয় তাহলে তো একবারে আচ্ছা মানে ভাইয়া, খুবই এখন ভয়াবহ আপনাদেরকে অবস্থা। কিছু কথা বলি। দেখেন, আপনারা কখনোই থার্ড পার্টি অ্যাপগুলোর উপরে আপনারা রিলাই করবেন না, একদমই না। আপনারা নিজের উপরে বিশ্বাস রাখেন, নিজের অ্যাসেসমেন্ট আপনারা নিজেরা করবেন যে আমি কি ফাম্বল করলাম, আমি কি কোনো টেমপ্লেট দিলাম, আমি কি এমন কোনো ওয়ার্ডস বললাম যেটা আমি বুঝতেছি যে আমি ভালো বললাম না। আপনারা কখনো ওই ওই থার্ড পার্টি অ্যাপগুলোর উপর আপনারা রিলাই করবেন না। আচ্ছা, ও আমাকে একটা মার্ক দিল, আই গেস আমি তাহলে এটাই ডিজার্ভ করি, এরকম আপনারা কখনো করবেন না। মেইন এক্সামে ভাইয়া আপনি ঠিক যেমন এক্সাম দিবেন বা আপনি যেমন বলবেন আপনি তেমনই মার্কস পাবেন, একদম জেনুইন একটা মার্কস পাবেন। কারণ ওই যে আপনার পিয়ারসন পোর্টাল, এটা অনেক বেশি কি বলবো টপ নচ একটা পোর্টাল। ঠিক আছে, মানে ওই পোর্টালের উপরে কোনো পোর্টাল হয় না, ওইটাই পোর্টাল মেইন। সো এই যে থার্ড পার্টি অ্যাপ, এইগুলো আসলে অ্যাসেসমেন্ট আপনারা নিজেদেরটা করবেন না, রিলাই করবেন না। এবং যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনার মার্কস কমে যাচ্ছে, হয়তো সে সাইড অনেক নয়েজ সে ক্যাচ করেছে, বা এমন কিছু সে নয়েজ ক্যাচ করেছে যেটার জন্য আপনার যে কথাটা সেটা সে ধরতে পারে নাই, মানে এটা তার ফল্ট, সে ধরতে পারে নাই আপনার কথাটা। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি তো অ্যাজ ইট ইজই আমি বললাম, আমার তখন দিল 90 বাট আমার এখন দিচ্ছে 40, সো হোয়াট কুড বি দ্য ডিফারেন্স? সো এত ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে হয়তো সে অন্য কোনো নয়েজ সে ক্যাচ করেছে, বা আপনারটা সে ক্যাচ করতে পারেনি। বুঝতে পারলাম ভাইয়া? মেইন এক্সাম নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনি চিন্তা করবেন যে আপনি ভালো মতন বলতে পারতেছেন কিনা, আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আমি সবাইকে এই জিনিসটা একটু বলি যে নিজের উপর আত্মবিশ্বাসটা গ্রো করেন। ঠিক আছে, এই যে আমি বলতে পারবো, আমাকে পারতে হবে, আমি অবশ্যই পারবো, না পারার কিছু নেই। বুঝতে পারলাম ভাইয়া? বুঝতে পেরেছেন আপনি? জি জি আপু, জি ধন্যবাদ। ওকে, আচ্ছা তাহলে রিপিট সেন্টেন্স বা রিড অ্যালাউড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে যে কিভাবে এটা করতে হয় বা না করতে হয়? এনিথিং? ওকে, দেখেন এটা কিন্তু বেশ ভালো একটা মার্কস দিচ্ছে, লাইক 20-র উপরেই যে মার্কসগুলো যায় সেগুলোকেই আমরা কিন্তু বলি হাই ভ্যালু কোয়েশ্চেন। সো এটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন যে এই যে এটা কিন্তু স্পিকিং সেকশন, রাইট? এটা স্পিকিং সেকশন, সো এখানে লিসেনিংয়ে 1 মার্ক বেশি কেন? কেউ বলতে পারবেন আমাকে? এটা তো লিসেনিংয়ের মডিউলই না, তাহলে এখানে 1 মার্ক বেশি কেন? কারণ আপু আমরা তো এটা শুনে রিপিট করতেছি, এই জন্য হয়তো আমরা লিসেনিং শুনে এর বলতেছি আপু ওটা। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে যে আপনাদেরকে এই জন্য আমি বলবো যে লিসেনিং স্কিলসগুলো বাড়ান। লিসেনিং স্কিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পুরাটা পিটি জার্নিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার স্পিকিং স্কিল বাড়ানো এবং লিসেনিং স্কিল বাড়ানো। হ্যাঁ, কারণ বেশিরভাগই কিন্তু এই জিনিস এই রকমই আপনি কোয়েশ্চেন্স পাবেন। সো বেশি বেশি পডকাস্ট শুনবেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে শুনবেন অবশ্যই, ব্রিটিশ অ্যাকসেন্টে আবার দিয়েন না আপনারা, কারণ ব্রিটিশ অ্যাকসেন্ট কিন্তু একদম মানে আপনার আইএলসের। ঠিক আছে, তো আপনারা যাই শুনছেন চেষ্টা করবেন একটু আচ্ছা অস্ট্রেলিয়ান আপু, আমার অ্যাকসেন্টে একটা শোনার। কোয়েশ্চেন ছিল। ওকে, জি জি ভাইয়া।
জি আচ্ছা বলুন। আপু, আমি বাসায় মক দিলে ওই যে রিপিট সেন্টেন্সে আমার 65, 60 বা 67 এরকম স্কোর আসে, কিন্তু আমি ওই যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে মক দেওয়ার পর দেখা যায় আমার স্কোর 40, 45 এরকম চলে আসে। তো এটা থেকে কিভাবে ইমপ্রুভ করবো? আসলে ওইখানে তো অনেকজন কথা বলে, তো যার জন্য ফোকাস রাখা যায় না। হুম হুম হুম। কোন পোর্টালে দিয়েছিলেন? হ্যাঁ, বাসায় আমি এফ ইউনিতে প্র্যাকটিস করি, আর ওইখানে যাওয়ার পর ওই যে আলফাতে তারা মক নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হয়তো মানে যে মানে আশেপাশের যত সাউন্ড আছে আই গেস ওইটা মানে সে ক্যাপচার করেছে। ঠিক আছে, মানে সেখানে তো আই গেস লজিটেক বা এরকম কিছু ইয়া দেওয়া হয়, নয়েজ ক্যান্সেলেশনটা আসলে থাকে না। তো আমি বলবো যে আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, যেহেতু আপনি বাসায় পাচ্ছেন। সো আমি মনে করি যে 19-20 হয়তো হতে পারে, বেশি একটা ডিফারেন্স না। ঠিক আছে, এবং আপনার যে বলার যে হ্যাঁ, স্টাইলটা তাছাড়া সেটাকে আরও ইনক্রিজ করবেন। মানে প্রতিদিন এমন যেন হয় যে আপনারা যখন প্র্যাকটিস করবেন, ধরেন আজকে আপনি পাচ্ছেন 60, আপনার পরের দিন যেন এমন প্র্যাকটিস হয় যে আপনি যেন 65 আসে আপনার। রেগুলার বেসিস আপনাকে কিন্তু নিজের যে ক্যাপাবিলিটি সেটাকে ইনক্রিজ করতে হবে। ওকে। হ্যাঁ, আমি ওই যে প্রতিষ্ঠানে 3টা মক দিয়েছিলাম, 3টাতেই দেখলাম যে 40, 45 এরকম আসতেছে রিপিট সেন্টেন্স, অথচ বাসায় মক দিলে 60 প্লাস থাকে অলওয়েজ। হুম হুম হুম। হতে পারে তখন হচ্ছে নয়েজটা বেশি ছিল, ক্যাপচার করতে পারেনি, এটা হতে পারে। বা হচ্ছে আপনার ডেলিভারির দিকেও আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনার কোনো ফাম্বল হলো কিনা, আপনার হেসিটেশনস এসেছে কিনা। ঠিক আছে, বা আপনি ফুল সেন্টেন্স আপনি একটা সিকোয়েন্সে বলতে পেরেছেন কিনা। একটা সিকোয়েন্সে কিন্তু বলতে হবে। হ্যাঁ, আগের মানে আগের ওয়ার্ড পরে, পরের ওয়ার্ড আগে, এরকম করে আবার দিয়েন না। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন করে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আমাদের থার্ড কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব ইমেজ, এবং এখানে অনেকেই আমার মনে হয় সব থেকে বেশি কি বলবো সাফার করে এই কোয়েশ্চেনটাতে, কারণ এটা একদম নিজের থেকে বলতে হয়। আপনার নিজের যে একটা ইনোভেটিভনেস সেটা কিন্তু সব থেকে বেশি এখানে আপনার প্রকাশ পাবে। তো এই যে ডেসক্রাইব ইমেজ, এটা কিন্তু আপনার অ্যাভারেজ কোয়েশ্চেন্স আসে আপনার 5টা থেকে 6টা। এখন অনেকের আসতেছে আবার 5টা, অনেকের আসে আবার 6টা, ডিপেন্ড করে এটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা এক্সামিনারের ক্ষেত্রে। তো আপনার ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে আমি বলবো আপনারা 6টা টাইপ মানে 6 টাইপস আপনারা সব থেকে বেশি প্র্যাকটিস করবেন, এই 6টা টাইপ। এবং এর মধ্যে ফার্স্ট যে 3টা টাইপ এটা সবচেয়ে সুপিরিয়র ওয়ান, এবং এটা চেষ্টা করবেন সব থেকে ভালো দেওয়ার। সো ডেসক্রাইব ইমেজে আপনার প্রথম 3টা হচ্ছে বার চার্ট, লাইন গ্রাফ এবং পাই চার্ট। ঠিক আছে, এই তিনটা সেকশন চেষ্টা করবেন সব থেকে যেন আপনার টপ নচ হয়, সব থেকে যেন আপনি ভালোভাবে বলতে পারেন, কারণ অলরেডি কিন্তু সেখানে কন্টেন্ট দেওয়া থাকে। সো আপনার কিন্তু এত বেশি হ্যাসেল হবে না সেটা বলার জন্য। ঠিক আছে, সো সেটা চেষ্টা করবেন যতটুকু ভালোভাবে আপনি ওভারঅল একটা কন্টেন্ট নিয়ে আপনি বলতে পারেন। এবং আপনাকে কিন্তু 25 সেকেন্ডস দেওয়া হবে সেই আপনার যে ছবিটা দেওয়া থাকবে সেটা চিন্তা করার জন্য। সো 25 সেকেন্ডসের মধ্যে আপনাকে খুব ফাস্ট চিন্তা করতে হবে যে এটার আপনার যদি বার চার্ট হয় তাহলে চেষ্টা করবেন ইয়া করার যে এক্স এক্সিস কি, ওয়াই এক্সিস কি, তারপরে হচ্ছে আপনার কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, তারপরে আপনার কতগুলো কান্ট্রি আপনি বলবেন। এবং এই জিনিসগুলো একটু খুব ফাস্ট আপনার ব্রেন অ্যাক্টিভিটিতে আপনার জিনিসগুলো নিয়ে আসতে হবে। এবং যখন কিনা আপনার মাইকটা অন হবে তখন আপনার একটা ফ্লোতে যেন আপনি থাকেন। মানে প্রথমেই যদি আপনার হেজিটেশন চলে আসে পুরাটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। সো প্রথম থেকে চেষ্টা করবেন যে আপনি যেটা বলতেছেন একটা ফ্লোতে যেন আপনি বলতে পারেন। ঠিক আছে, সো ফার্স্ট 3টা যেটা বার, পাই আর লাইন গ্রাফ, এটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন আপনারা, সবাইকে বলতেছি। এবং পরের যে 3টা এটা হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে ম্যাপ, এবং তারপর হচ্ছে র্যান্ডম ইমেজ। সো আমি আসলে বলে থাকি র্যান্ডম ইমেজে আসলে বেশি কোনো কন্টেন্ট নাই আপনার দেওয়ার জন্য, খুব কম, মানে আপনি যা ছবিতে যা বুঝতে পারতেছেন আপনাকে কিন্তু সেটাই আসলে তখন বলতে হবে। সো সেই ক্ষেত্রে ট্রাই করবেন কি মানে আপনার একটা ইনোভেটিভ মানে আপনার সৃজনশীলতা কিন্তু কাজে লাগাতে হবে। আপনি ছবিটা দেখে কি বুঝতেছেন, যে ধরেন এরকম একটা ছবি দেওয়া আছে যে মা তার শিশুকে নিয়ে সে ঘুরছে, অথবা কোনো একটা ব্যাগ কিনে দিল, ওই বাচ্চাটাও হচ্ছে এভাবে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে। সো সেক্ষেত্রে আপনি আসলে যা দেখতে পাচ্ছেন, লাইক একটা জামার কাপড় দিলেন, অথবা যে কালারের ব্যাগটা সে কিনে দিল, বা ওভারঅল যে আশেপাশের যত পরিবেশের যত ধারণা, সেই জিনিসটাকে আপনি খুব সিম্পল সেন্টেন্সে আপনি ইংলিশে তখন বর্ণনা করবেন।
ঠিক আছে? এত বেশি কঠিন চিন্তা করবেন না, কমপ্লেক্স চিন্তা থেকে দূরে থাকবেন। এবং যে ম্যাপের ক্ষেত্রেও ঠিক সেম, ম্যাপে যতটুকু কন্টেন্ট দেওয়া যায় এক্সট্রাভাবে, ঠিক আছে, যত কন্টিনেন্ট দেওয়া যায়, যেমন আমার এসেছিল ওয়ার্ল্ড ম্যাপ এসেছিল আমার, ওই ওয়ার্ল্ড ম্যাপে আপনার আম, একটা ক্লাইমেট চেঞ্জে এসেছিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিতে পারছি, কারণ আমার খুব ভালো একটা ধারণা ছিল কন্টিনেন্টস নিয়ে। সো আমি 7 কন্টিনেন্টস নিয়ে একটা আলোচনা করছি, তারপরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করছি, আদার অনেকগুলো কান্ট্রি আমি নাম ধরে ধরে আমি আলোচনা করছি। সো এই জিনিসগুলো ট্রাই করবেন, যত বেশি আপনি তাকে কন্টেন্ট দিতে পারবেন তত ভালো মার্কস আপনি পাবেন। এবং এমনও বা দিয়েন না, অনেকে কি করে, যেমন পাই চার্টের ক্ষেত্রে, যেমন আপনাদেরকে আমি একটু দেখাই। যেমন এখানে দেখেন এই পাই চার্টটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ছবিটা? জি আপু। আচ্ছা, জি আপু। যেমন এখানে এই যে ছবিটা আছে যে ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ স্টুডেন্ট, অনেকে কি করে, অনেকে জাস্ট বলে স্লিপ 30%, কলেজ আওয়ার্স 25%, স্টাডি 20%, রিক্রিয়েশন 12%। প্লিজ আপনারা এভাবে দিয়েন না। আপনারা চেষ্টা করবেন আপনারা নিজের থেকে কিছু একটা লাইন মেক করে যেন আপনারা বলতে পারেন, ঠিক আছে? যেমন আমি হলে এখানে কি বলতাম, যে ফার্স্টে কিন্তু আমাকে এটা যে একটা পাই চার্ট, সেটা কিন্তু আপনাকে বলতে হবে, যে দ্য গিভেন পাই চার্ট গিভস আস দ্য ইনফরমেশন অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ স্টুডেন্ট। দেন আপনি এখানে স্লিপিংয়ে কি বলতে পারেন, যে দ্য মেজরিটি অফ দ্য টাইম হি স্পেন্ডস ইন হিজ ডেইলি অ্যাক্টিভিটিস ইজ স্লিপ উইচ কন্ট্রিবিউটস 30%। মানে আপনি যখন এই জিনিসটা বর্ণনা করবেন, আপনার নিজের থেকে কিছু বলতে হবে, নিজের থেকে একটা লাইন মেক করার কিন্তু আপনাকে ক্ষমতা অর্জন করতে হবে, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে, আপনি নিজের মতন করে বলতে পারতেছেন। তারপর আপনি এখানে কি বলতে পারেন, কলেজ আওয়ার্সের 25%। সো অফকোর্স আপনার মাথায় আসতে হবে যে সে অবশ্যই একাডেমিক পারপাসে সে কলেজ আওয়ার্সে আছে, তাহলে আপনি এখানে এটা বলতে পারেন, ফর কলেজ পারপাসেস হি ইজ স্পেন্ডিং হিজ 25% in college hours, and in study he also spending his 20% of the time in which he studies different kinds of subjects. তারপর দেখেন এখানে রিক্রিয়েশন আছে 12%। সো রিক্রিয়েশনের ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, যে রিক্রিয়েশনে কি কি আছে, ধরেন সে টিভি দেখলো অথবা সে কোনো একটা গেমস খেললো, তাহলে আপনি এটা নিজের মতন করে বললেন যে ইন রিক্রিয়েশন হি স্পেন্ডস টাইম অন টিভি অর watching TV or any kind of recreation, হ্যাঁ, he spends 12%। তারপরে in play আর in others হচ্ছে 5%। তারপরে তাহলে আপনি এখানে কি বলতে পারেন, যে the less time or he does not spends his much of the time in play or other, it is less important to him। এরকম করে আপনি বলতে পারেন সেক্ষেত্রে, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে আপনারা যতটুকু কন্টেন্ট দেওয়া যায় নিজেদের থেকে একটু যদি দিতে পারেন, দেখবেন খুব ভালো একটা মার্কস আসবে। আমি বুঝতে পারলাম ডেসক্রাইব ইমেজটা? জি আপু। আচ্ছা, আমার মনে হয় আপনাদের একটু হলেও ধারণা হয়েছে, তাই না, যে আসলে কিভাবে বলবেন আপনাদের? আপু একটা জি কোয়েশ্চেন। আপু। বলেন। আচ্ছা আপু, এমনি র্যান্ডম পিকচার যদি আসে আর কি, মানে ওইখানে কি মানে আই থিঙ্ক দিয়ে কিছু বলা যাবে আচ্ছা, নাকি? সেক্ষেত্রে একটু বলি আপনাদেরকে, যে ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস আপনারা একদমই কি বলবো, মানে একদম না বলার চেষ্টা করবেন, সেটা কিন্তু একদম টেমপ্লেট হিসেবে ধরে নেয়। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে উই ক্যান সি দ্যাট, we can see, I can see, it is an informative picture, this is a beautiful picture, it is evident that। এই টাইপের যে কথাগুলা, যে লাইন্সগুলা, এগুলা বলা থেকে প্লিজ আপনারা বিরত থাকবেন। এই লাইন্সগুলা কিন্তু টেমপ্লেট হিসেবে মানে ধরে নিছে পিয়ারসন, এবং এই লাইন যদি একবারও তারা পায় আপনার ডেসক্রাইব ইমেজে অথবা রিটেল লেকচারে বা এনিওয়্যার, তখন কিন্তু কি হবে, আপনার অ্যান্সারটা ব্যান হয়ে যাবে, আপনি এই অ্যান্সারটাতে আপনি 0 পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? চেষ্টা করবেন প্রতিদিন যখন প্র্যাকটিস করবেন এই আপু। লাইনসগুলো যেন না আসে। জি জি, হ্যাঁ হ্যাঁ, উই ক্যান সি দ্যাট ফ্রম দ্য গ্রাফ, এই টাইপের, মানে ফ্রম দ্য গ্রাফ এটা মেনশন করতে হবে, তাই না? ফ্রম এবং দ্য গ্রাফ আপনি বলতে পারেন, যেমন আমি এখানে কি বলেছি, যে দ্য গিভেন পাই চার্ট গিভস আস দ্য ইনফরমেশন অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ স্টুডেন্ট। সো আপনি এটা বলতে পারেন, বাট আপনি এটা বলবেন না যে আই ক্যান সি দ্যাট, কারণ আই ক্যান সি এটা একটা ফ্লুয়েন্সি মেনটেনের জন্য হচ্ছে সব স্টুডেন্টসরা বলে থাকে। সো দ্যাট ইজ ওয়াই পিয়ারসন হ্যাজ ব্যান্ড দিস লাইন। সো এই লাইনটা ভাইয়া মানে একদমই বললেন না, ঠিক আছে? আমি না বলার আর কি দিব আপনাকে, ঠিক আছে সাজেশন আপু। দিব। আচ্ছা আপু, এই একটা লাইন আমি কিভাবে বলতে পারবো, দিস পাই চার্ট রিপ্রেজেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস অফ দ্য হ্যাঁ স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনি দিতে পারবেন। আপনি ধরেন আপনি কোনটা বললেন,
ইলাস্ট্রেটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইলাস্ট্রেটস দিতে পারেন, আপনি প্রোভাইজ দিতে পারেন, আপনি গিভস দিতে পারেন, ঠিক আছে, এই ওয়ার্ডসগুলো আপনি দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ওকে বা আপনি এভাবে দিতে পারেন, আপনি মোর ওভার দিতে পারেন, ফার্দার মোর দিতে পারেন, এই ওয়ার্ডসগুলো আপনি দিতে পারেন। এগুলো হচ্ছে সেফ জোনের ওয়ার্ড, মানে এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী হয়তো আপনি যেতে পারেন। বা ওভারঅল লাস্ট দিতে পারেন, যে ওভারঅল দ্য ইন দিস পাই চার্ট হি স্পেন্ডস ইন ডিফারেন্ট সেক্টরস ইন হিজ টাইম। ঠিক আছে, সে ডিফারেন্ট কাজে, সে হচ্ছে তার যে কাজে বিভিন্ন সময়ে সেই কাজগুলোকে ডিস্ট্রিবিউট করছে বিভিন্ন সময়, এভাবে আপনি বলতে পারেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ডেসক্রাইব ইমেজ আই গেস আপনাদের কিছু হলেও আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে, বাট আপনাদের যদি আদার্স কোয়ারিজ থাকে আমাকে জানাতে পারেন পরে। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে রিটেন লেকচারের ক্ষেত্রে। ডেসক্রাইব ইমেজের পরে যেটা আসবে, আর একটা কথা মনে রাখেন, আপনাদের কিন্তু পর কোয়েশ্চেন্সগুলো আসবে, এমন হবে না যে আপনার পজ আসলো, ঠিক আছে, কোনো ক্ষেত্রে কিন্তু কোনো পজ আসবে না। সো আপনারা পরীক্ষার হলে এমনভাবে যাবেন যেন আপনার মাইন্ড খুব শান্ত থাকে, কোনো কিন্তু পজ আসবে না। আচ্ছা, কার মাইকটা অন? আচ্ছা আরিফুল ভাইয়া একটু, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, সো তারপরে হচ্ছে আমাদের রিটেল লেকচার। আচ্ছা, রিটেল লেকচার এটার মানে কি? এটার মানে হচ্ছে যে লেকচারটা আপনি মাত্র শুনলেন সেটাকে আবার আপনি রিটেল করে বলবেন, আপনি সেটাকে আবার পুনরাবৃত্তি করবেন, ঠিক আছে, আপনি আবার এটাকে রিপিট করবেন। তো তাহলে আমার জিনিসটা কিভাবে আসবে? তো দেখেন, এখানে অ্যাভারেজ কোয়েশ্চেন কিন্তু আপনার 2টা থেকে 3টা আসবে, এবং রিটেল লেকচারের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের অডিওস থাকতে পারে। যেমন আপনার 40 সেকেন্ডস আপনাকে সময় দিবে এটা বলার জন্য, কিন্তু অনেক সময় কি হয়, এটা কিন্তু হতে পারে 35 সেকেন্ডসের একটা অডিও দিল, হতেই পারে, ঠিক আছে। যেমন আমার এক্সামে আমি পেয়েছিলাম 45 সেকেন্ডসের একটা অডিও, খুবই কম, একদমই কম সময়ের। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকতে হবে যে যতটুকুই আপনার অডিও থাকুক না কেন, সেখান থেকে আপনাকে মিনিমাম 70-80% কন্টেন্ট আপনাকে উঠাতেই হবে, ঠিক আছে। এখানে কন্টেন্ট আপনাকে অবশ্যই উঠাতে হবে, মানে অনেক ইউটিউবে আছে, যেমন অনেক জায়গাতেই আছে আসলে, যে আপনার একটা টেমপ্লেট দিয়ে দেয়, হ্যাঁ, যে দ্য স্পিকার মেনশনড, এলাবোরেটেড, হাইলাইটেড, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডসগুলো দিয়ে দেয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পোর্টাল আপনাকে একটা অডিও দিচ্ছে এবং সে চাচ্ছে আপনি তাকে রিটেল করে বলেন। তার মানে কি? তার মানে হচ্ছে সে চাচ্ছে সে যেই কন্টেন্টগুলো আপনাকে দিল, সেই যেই মানে ওয়ার্ডসগুলো আপনাকে দিল, যে কিওয়ার্ডসগুলো দিল, সেটাই যদি আপনি না বলেন তাহলে সে আপনাকে মার্কস দিবে না। সে তখনই আপনাকে মার্কস দিবে যখন কিনা সে বুঝবে যে আপনি ওই কিওয়ার্ডসগুলাই তাকে আবার ফেরত দিচ্ছেন। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনারা কন্টেন্ট একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটা স্ট্রাকচার ইউজ করতে পারেন, বাট কোনো টেমপ্লেট না। টেমপ্লেট থেকে প্লিজ দূরে থাকবেন। এই 7 অগস্টের পরে কিন্তু টেমপ্লেট ব্যান হয়ে গিয়েছে। আগে হলে একটা কথা ছিল, আগে এইভাবে বলা যেত, কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না। সো রিটেল লেকচারের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন কিনা আপনাদেরকে তো হচ্ছে A4 সাইজের একটা লেমিনেটিং খাতা দেওয়া হবে আপনার সেন্টার থেকে, সো যে মার্কার থাকবে, তো আপনার চেষ্টা করবেন যা আপনি শুনছেন, আপনি একটু শুনলেন একটু লিখলেন, আপনারা মিনিমাম 4 থেকে 5টা ফ্রেজ বা মিনিমাম 6টা ফ্রেজ যদি আপনারা উঠাতে পারলেন বা যদি আপনারা পারেন, সেটাই কিন্তু এনাফ, ঠিক আছে। এবং ওই সেন্টেন্সগুলোকে যতটুকু সিম্পলভাবে বলা যায়, যতটুকু সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্বের যে অ্যাগ্রিমেন্ট, মানে এইভাবে করে যদি একটু সুন্দর করে বলা যায় তাহলেই কিন্তু হয়। হ্যাঁ, যেমন আপনার কাছে কিছু কিওয়ার্ডস আছে, যেমন অ্যাকোমোডেশন আছে, তারপরে হচ্ছে আপনি লিখেছেন অ্যাকোমোডেশন নট সাফিসিয়েন্ট, তারপর এরকম করে আপনি এটা 2টা কিওয়ার্ড আপনি লিখলেন, তাহলে সেটাকে আপনি কি বলতে পারেন? হ্যাঁ, যে ইন দিস কান্ট্রি অ্যাকোমোডেশন সেক্টরস আর নট সাফিসিয়েন্ট, ঠিক আছে। আমি বুঝতে পারছি, মানে আপনি এই 2টা কিওয়ার্ডকে আপনি ইউজ করে আপনাকে কিন্তু লাইন মেক করতে হবে, কারণ আপনি অডিওটা অবশ্যই শুনেছেন, অডিওটা শুনে আপনি অবশ্যই বুঝেছেন এটা কী নিয়ে কথা বলতেছে। সো আপনার মাইন্ড রিটেনশন ক্ষমতা আপনাদেরকে বাড়াতে হবে। আমি বারবার বলতেছি, একটু রিটেনশন ক্ষমতাটাকে বাড়াবেন, স্মৃতিশক্তিটাকে একটু বাড়াবেন, যে আপনি যা শুনছেন সেটাকে একটু মাইন্ডে রাখার চেষ্টা করবেন। তারপর আপনার কাছে থাকবে হচ্ছে আপনার কিওয়ার্ডসগুলো, তো যা শুনছেন একটু মনে রাখলেন, এবং যে কিওয়ার্ডসগুলো আপনার কাছে আছে তারপর চেষ্টা করবেন কি ওই যা মনে রাখলেন আর যা কিওয়ার্ডসগুলো আছে 2টার একটা কম্বিনেশনে খুব সুন্দর আপনি একটা 40 সেকেন্ডসের অ্যান্সার আপনি দিয়ে দিলেন,
ঠিক আছে, বুঝতে পারলাম আমি কিভাবে একটু প্রসিড করবেন। একটু যদি কেউ বলতেন বুঝতে পেরেছেন কিনা, বা যদি না বুঝতে পারেন সেটাও বলেন। জি যে আপু আপু বুঝতে পারছি, কিন্তু আমি আপু বেশি কন্টেন্ট উঠাইতে পারি না, সাথে সাথে অডিও শুনে সাথে সাথে বেশি মানে তিন চারটা এভারেজ হাইস্ট আমি চারটার বেশি উঠাইতে পারি না, এর আগে হচ্ছে অডিও শেষ হয়ে যায়। হুম হুম হুম। আমি বুঝতে পেরেছি। তাহলে আপনারা আবার চেষ্টা করবেন কি, ধরেন কোনো যখন কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন যে না আপনার মানে ধরেন যে শেষ হয়ে গেল আপনার কন্টেন্ট, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি আবার একটু উপরে গিয়ে আপনি যা কন্টেন্ট নিলেন বা আপনি যা কন্টেন্ট নিয়েছিলেন ওই মানে ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন বা থার্ড লাইন যতটুকু আপনি নিয়েছেন সেটার মধ্য থেকে আরেকটু নিজের মতন করে ওই কিওয়ার্ডসগুলা আবার একটু ধরেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনো একটা সেন্টেন্স মেক করে যদি আপনি বলতে পারেন, সেটাও কিন্তু হয়। ঠিক আছে, যখন কিনা কন্টেন্ট আপনি দেখবেন যে মানে আপনার এফিশিয়েন্ট না, ঠিক আছে, মানে আপনার অত বেশি আপনি তুলতে পারেননি, শুধু সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম, একটু বুঝতে সেই পারছি। ক্ষেত্রে চেষ্টা জি করবেন। আপু। আপু আমার একটা কোয়েশ্চেন আপু আছে। দ্য স্পিকার মেনশন অ্যাবাউট অথবা ডিসকাস অ্যাবাউট এগুলো কি ইউজ করা যাবে? যেমন প্রথম ক্ষেত্রে আসলে কি আসে যে ইন দিস অডিও দ্য স্পিকার টকড অ্যাবাউট বা দ্য স্পিকার ডিসকাসড অ্যাবাউট, তারপর আপনি আপনার মতন করে বলে যাবেন অ্যাজ ইট ইজ। তারপর আপনি আচ্ছা হয়তো কোন মাঝখান ধরনের দিয়ে মতো আবার আমি আরেকটা লাইন দিলেন, দ্য স্পিকার অলসো মেনশনড, এইভাবে হয়তো একটা লাইন আপনি দিলেন, বাট পুরাটাতে আপনি যদি সেম জিনিস দিতে থাকেন তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, ব্যান করে দেবে অ্যান্সার। না আপু একটা দুইটা এটা জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে হবে। থ্যাংক ইউ। আপু আমার একটা কোয়েশ্চেন আছে। হুম ভাই। এই যে আমি একটা লিটল লেকচার চালু হলো, অডিওটা শুনতেছি, তারপর আমি নোট নেওয়ার সময় যদি নোটটা কম হয়ে যায় বা অডিও লেন্থটা যদি ছোট হয়, তাহলে নোট কম নেয়, তারপর যে কনটেক্সটটা যদি বুঝি ওই আমার নিজে থেকে ওই কনটেক্সটটা বানিয়ে বললে কি ওইখানে আমার মার্ক দিবে? হ্যাঁ দিবে, কিন্তু অত বেশি বানাবেন না, একদম আউট অফ দ্য বক্স যেন না হয়। আপনার যে কন্টেন্ট আছে সেই রিলেটেড কথা বলবেন, হ্যাঁ সেটাই। সেই রিলেটেড। ঠিক আছে, যেমন অনেক জায়গায় কি আছে, একটা যদি আমরা একটা অডিও যদি শুনি যে সেখানে ধরেন অনলাইন এবং অফলাইনের প্রজ অ্যান্ড কনস অ্যাবাউট দিজ ক্লাসেস, তো সেই ক্ষেত্রে ধরেন ওই অডিওতে একজন বলেছে যে আই ফিল প্রবলেম ইন অফলাইন অর অনলাইন ক্লাসেস, সে যেটাই বললো, তাহলে সেখান থেকে আপনি নিজের মতন করে একটা দুটা লাইন বানিয়ে দিলেন যে তার কেন হচ্ছে, শি ফিলস ডিস্ট্রাক্টেড, ঠিক আছে, হ্যাঁ বা সে বুঝতে পারছে না ক্লাসগুলো, তাহলে আপনি একটু নিজের মতন করে বললেন। বুঝতে পারছি। ঠিক আছে, মানে একটু ইনোভেটিভনেস যদি আপনি দেখাতে পারেন, পিয়ারসন কিন্তু আপনাকে ভালো মার্কস দিবে। ঠিক একদম আছে। পুরাপুরি কন্টেন্ট অবশ্যই আপনি ধরতে পারবেন, এটা এটা জেনুইন কথা, তাই না? আমরা 100% কন্টেন্ট অবশ্যই উঠাতে পারবো না। আমরা যেটা করতে পারি, আমরা কন্টেন্ট যতটুকু উঠাতে পারি পারলাম, তারপরে আমরা নিজের থেকেও অল্প কিছু আমরা নিজের থেকে বলবো, কিন্তু আমরা কোনো টেমপ্লেট দিব না, ঠিক আছে। আমরা ওই কিওয়ার্ড রিলেটেড আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আই গেস আপনারা একটা ভালো মার্কস পাবেন। আপু আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা হ্যাঁ। আপু, হচ্ছে মেইন এক্সামে কি হচ্ছে স্পিডটা কি আমরা যেমন আলফা বা অ্যাপ ইউনিটে প্র্যাকটিস করলে যেমন করি তেমনই হচ্ছে স্পিডটা থাকে, যে হচ্ছে মানে তাই, ডিটেল হ্যাঁ লেকচার? আমি একটু বলি এখন। আপু খুবই ওকে ভালো আপু। একটা কোয়েশ্চেন করেছে, আপু খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছে, এই জিনিসটা আমি একটু বলি আপনাদেরকে। একটা জিনিস মাথায় রাখবেন, থার্ড পার্টি অ্যাপগুলোতে সময় খুব ফাস্ট যায়, খুবই ফাস্ট যায়। ধরেন আপনার এইখানকার এই যে এই পোর্টালগুলোর যে টাইমিং, ধরেন যে 40 সেকেন্ডস আপনি পাচ্ছেন, খুব ফাস্ট চলে যাচ্ছে কিন্তু, লাইক এভাবে 1 2 3 4 5 6 7, খুব ফাস্ট চলে যাচ্ছে। মেইন এক্সামে কিন্তু সময় আসতে যায়, সময়টা ঠিক এভাবে যাবে 1 2 3, এভাবে সময়টা আসতে যাবে। এবং আপনার রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যখন রিপিট সেন্টেন্সটা শেষ হবে এরও হাফ সেকেন্ড পরে বিপ সাউন্ড বাজবে, তারও কিছুক্ষণ পরে আপনার মাইক অন হবে, তারও কিছুক্ষণ পরে রেকর্ডিং স্টার্ট হবে, এর একটু পরে কিন্তু আপনাকে বলতে হবে। অনেক কিন্তু আপনার মিনিমাম 1 থেকে 2 সেকেন্ডের আপনি একটা ডিলে পাবেন, যেটা কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপগুলোতে যখন আপনি প্র্যাকটিস করেন সেটা কিন্তু তখন পান না আপনারা। এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। সো মানে যারা রিয়েল এক্সাম দিছে শুধু তারাই আসলে বুঝে এই জিনিসগুলো, যে সময়টা কিন্তু ওখানে একটু আসতে যায়। ধরেন আপনার পোর্টালের আপনার হচ্ছে 40 সেকেন্ড, আপনার মেইন এক্সামে মিনিমাম 30 সেকেন্ড। সো আমি বলবো আপনারা একটু বেশি বলার প্র্যাকটিস রাখবেন, মানে যে কিনা পোর্টালেই ধরেন মিনিমাম 25 বা 30 সেকেন্ড সে বলতে পারতেছে, সে কিন্তু মেইন এক্সামে গিয়ে 20 সেকেন্ডও বলতে পারবে না, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। সো একটু বেশি বলার ট্রাই করবেন, যতটুকু বলতে পারতেছেন
মানে বলতে থাকার প্র্যাকটিস থাকতে হবে। হুম, কারণ আমি যখন এক্সামে গেছিলাম আমাকে কিন্তু কেউ এই জিনিসটা বলে নাই, আমি ওইখানে গিয়ে বুঝছি যে সময়টা আসতে যাচ্ছে বা সময়টা ওইভাবে যাচ্ছে না, যেটা আমি আগে যে মক দিয়েছিলাম সেখানে আমি যেটা ফিল করতাম। ঠিক আছে, তখন কিন্তু আমাকে নিজের থেকে রিটেল লেকচারের ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক কিছু তখন আরও সময় নিয়ে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা অ্যান্সার আপনার 38 এবং মিনিমাম 39 সেকেন্ডস পর্যন্ত কিন্তু আমি বলতাম। সো ওইটারই আমি মানে তখন ওই ডেলিভারিটাই কিন্তু আমি করছি, আমি কিন্তু নার্ভাস হই নাই, ওই নার্ভাসনেসটা আপনাদের মধ্যে আসা যাবে না। ঠিক আছে, আপনি অ্যান্সারটা পেয়েছেন আপু, বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, ওকে, তাহলে রিটেল লেকচার যেটা আপনাদের কিন্তু 2টা আসবে এবং টোটাল মার্ক কিন্তু আপনাদের 23, এটাও হাই ভ্যালু কোয়েশ্চেন। এবং দেখেন এই যে আপনার রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার, এগুলো কিন্তু সব লিসেনিংয়ের মার্ক অ্যাড হচ্ছে। সো আমি আপনাদেরকে মানে এটা মানে যেটা বলার চেষ্টা করছি যে খুব ভালো একটা লিসেনিং স্কিল গড়ে তোলার ট্রাই করবেন, যে ওয়ার্ডই বলতেছে না কেন সেটা যেন ধরতে পারেন। অনেকে কী করে, তাকায় থাকে স্ক্রিনের দিকে যে কী বলতেছে বুঝতেছেই না, এরকম প্লিজ আপনারা করেন না। যা শুনতেছেন খুব ফাস্ট লিখে নেবেন। এবং সেক্ষেত্রে তো আপনাদেরকে আমি বলেছি যে আপনারা লিসেনিং স্কিলস গড়ার জন্য কী কী করতে পারেন। আপনারা পডকাস্ট শুনবেন, যত বেশি পডকাস্ট শুনতে পারেন শুনবেন, এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে শুনবেন। ধরেন অনেকে কী আছে শুধুমাত্র পডকাস্ট শুনতে তাদের বিরক্ত লাগে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি যে কোনো একটা আপনার পছন্দের মুভি, ধরেন দ্য লর্ড অফ দ্য রিংস অথবা হ্যারি পটার, যেটা আপনার পছন্দ হোক না কেন সেটারই আপনারা দেখবেন ইউটিউবে যদি আপনারা সার্চ দেন যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের আপনার অডিও বুক, আপনি একটা অডিও বুক শুনলেন, এরকম শুনে আপনারা শোনার প্র্যাকটিস করবেন। আমি মানে এই জিনিসটা আমি আসলে বারবার বলার চেষ্টা করছি, যত বেশি পারেন শোনার চেষ্টা করবেন, শুনবেন এবং বলবেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন। এই অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন হচ্ছে আমি বলবো একটা রেস্টিং পিরিয়ড, মানে এটা অনেকে আপনি দিলেও হয় না দিলেও হয়, যেহেতু লিসেনিংয়ে দিচ্ছে 3 মার্ক। সো যেটা অ্যান্সার পারবেন সেটা জাস্ট বলে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব, টাইম নেবেন না। যদি 2 সেকেন্ডের বেশি বা 3 সেকেন্ডের বেশি যদি টাইম নেন কোয়েশ্চেন কিন্তু তখন নিয়ে নিবে। সো ট্রাই করবেন যখন কোয়েশ্চেনটা আসতেছে সাথে সাথে ওই যখন আপনার মাইকটা জাস্ট যখন অন হবে এরপরে বলে দিতে। আচ্ছা, যখন কিনা একটা ট্যাকটিক্স আপনাদেরকে দিই, যখন কিনা অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন আপনাদের যখন শুরু হবে তখন চেষ্টা করবেন সামারাইজ গ্রুপ ডিসকাশনের জন্য খাতাটাকে রেডি করে ফেলা। এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস, অনেকে এটা বুঝে না বা অনেকে এটা জানে না। অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন হওয়ার টাইমে খুব ফাস্ট চেষ্টা করবেন খাতাটাকে নিয়ে কলাম রেডি করে স্পিকার 1 স্পিকার 2 স্পিকার 3 লিখে বসে থাকবেন। ঠিক আছে, কারণ অনেক সময় কি হয় অ্যান্সার টু শর্ট কোয়েশ্চেন শেষ হওয়ার পরপরই একদম সাথে সাথে উইদিন 2 to 3 সেকেন্ডস আপনার সামারাইজ গ্রুপ ডিসকাশন কিন্তু শুরু হয়ে যাবে। সো একদমই টাইম এজন্য নষ্ট করার কোনো নাই আপনাদের কাছে। সো খাতাটাকে নিয়ে খুব ফাস্ট এই কাজটা করে ফেলবেন। ঠিক আছে, এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন এইটা কিন্তু সব থেকে হাই ভ্যালু কোয়েশ্চেন। একটা হাই ভ্যালু হচ্ছে ডেসক্রাইব ইমেজ, যেটা শুধু স্পিকিং সেকশনের মধ্যে সব থেকে হাই, এবং এই যে সামারাইজ গ্রুপ ডিসকাশন এটা হচ্ছে স্পিকিং সেকশনের যে টোটাল মার্কস সেটার মধ্যে সব থেকে হাই কোয়েশ্চেন, সব থেকে হাই ভ্যালু কোয়েশ্চেন। 35 মার্কস দিচ্ছে, লিসেনিংয়ে 18, স্পিকিংয়ে 17। সো লিসেনিং স্কিলটাকে যত বেশি পারেন বাড়াতে থাকেন। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। এটা কিন্তু রিটেল লেকচারের মতন কিছুটা না যে একদম অ্যাজ ইট ইজ আপনাদেরকে বলতে হবে, এটা জাস্ট গ্রুপ ডিসকাশন। গ্রুপ মানে কি, এই যে ধরেন আমি আরেকজন আপু বা আরেকজন ভাইয়া, এই যে আমরা 3 জন মিলে ধরেন যে কোনো কিছু নিয়ে যদি আমরা ডিসকাস করি, লাইক অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে ডিবেট, তারপরে ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স, হোয়াট এভার দ্য টপিক ইজ, আমরা যখন একসাথে কোনো একটা ডিসকাস করতেছি সেটাই হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন। সো সামারাইজ গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে এটাই। এবং আপনাকে এই যে এই অডিওগুলোতে কিন্তু, যেটা আমি একদম প্রথমে যে ভাইরা জিজ্ঞেস করেছিল, যে এখানে কিন্তু মিনিমাম 3 থেকে 3.5 মিনিটের একটা অডিও থাকে, এবং ওই যে একটা অডিও আপনি পাচ্ছেন ওই অডিওতে আপনাকে যেটা ফার্স্ট জিনিসটা মাথায় রাখতে হবে, ভয়েস রেকগনিশন। খুব ভালোভাবে মাথায় রাখবেন একটা জিনিস, যে প্রথম স্পিকারের কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। মেয়ে হলে একটু ডিফিকাল্ট, কারণ মেয়েদের গলা একটু চিকন থাকে। তো একটু ট্রাই করবেন খুব মনোযোগ দিয়ে ফার্স্ট স্পিকারের কথাটা শোনার, কারণ যখন সেকেন্ড স্পিকারটা চলে আসে তখন কিন্তু আসলে আর মাথায় থাকে না যে ফার্স্ট স্পিকারের ভয়েসটা আসলে কী ছিল। এবং ওই পরীক্ষার টাইমে এত বেশি আন্ডার প্রেশার থাকে তখন কিন্তু মানে মাথাতেও থাকে না যে আসলে কী চলতেছিল বা কার ভয়েস ছিল। তো আপনারা ট্রাই করবেন যখন কিনা ভয়েসটা শুনবেন খুব মনোযোগ দিয়ে ভয়েসটা মনে রাখার। আচ্ছা, তো আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সামারাইজ গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে, যে 3 জন যে স্পিকার, 3 জন স্পিকার কিন্তু ক্রনিক্যাল ওয়াইজে কেউ কথা বলবে না।
ক্রনিক্যাল ওয়াইজ মানে হচ্ছে ধরেন স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3, আবার স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3, এভাবে কিন্তু কখনোই হবে না। আপনাদের যেটা আসবে স্পিকার 1 বললো, স্পিকার 2 বললো, আবার হয়তো স্পিকার 1 বলতে পারে, আবার হয়তো স্পিকার 3 বলতে পারে। এই রকম একটা মানে 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 একদমই কোনো আপনার ইয়া থাকবে না, আহ, কোনো ইয়া কি বলে এটাকে, কোনো, এটাকে আসলে ওয়ার্ডটা মনে পড়তেছে না, মানে অ্যারেঞ্জমেন্ট থাকবে না আর কি কোনোটা, ঠিক আছে? কোনো ক্রনিক্যাল কোনো ওয়েতে থাকবে না। আপনার এক একজনের পরে আরেকজন আসতে পারে। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, আমার সামারাইজ গ্রুপ ডিসকাশনের অডিও ছিল 2 মিনিটের। 2 মিনিটের অডিও ছিল, একদম পাক্কা 2 মিনিটের অডিও ছিল। এবং আমি যখন স্টার্ট করেছিলাম, যখন এক্সাম মানে যখন অডিওটা শুরু হলো, তখন আমি যেটা শুনতে পেলাম যে ফার্স্ট স্পিকারটা বললো, তারপরে সেকেন্ড স্পিকার, এরপরে আবার কিন্তু ফার্স্ট স্পিকার ছিল। আমার অডিওতে থার্ড স্পিকার ছিলই না। একদম শেষে মানে 1 মিনিট 50 সেকেন্ডের দিকে থার্ড স্পিকার জাস্ট 3টা কি 4টা লাইন সে বলছে, এনাফ। এরপরে কিন্তু মানে তার সে আর কোনো লাইন বলে নাই, ঠিক আছে? সো ওইটাকেও কিন্তু আমি মিনিমাম 2 মিনিট ধরে বলার চেষ্টা করছি। আমি স্পিকার 1, স্পিকার 2 যতটুকু মানে আমি তুলতে পারছি, সেটাকে আমি নিজের মতন করে আমি কিন্তু অনেকবার বলছি। তারপর আমি স্পিকার 3তে গেছি, আমি আবার মানে আমি আবার স্পিকার 1-এ আসছি, স্পিকার 1-এ এসে আমি আবার তার জিনিসগুলো আবার বর্ণনা করছি নিজের মতন করে, ঠিক আছে? আমি এইভাবে কিন্তু আমার যে অ্যান্সারটা সেটাকে আমি ডেলিভারি করছি। আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? আপনারা কি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছে। আচ্ছা, তো এই মেথড যে যতটুকু আপনারা শুনবেন, এই যে স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3 করে আপনারা হচ্ছে অ্যাজ ইট ইজ আপনারা ওই আপনাদের যে কন্টেন্ট সেটা আপনারা তুলবেন। এবং যে টেমপ্লেট তো না, আপনার যেটা স্ট্রাকচার, আপনার স্ট্রাকচার সর্বোচ্চ ইউজ করতে পারেন। যে ইন দিস অডিও দ্য 3 স্পিকার্স ওয়্যার ডিসকাসিং অ্যাবাউট, দিয়ে আপনি একটা টপিক সেন্টেন্স ফার্স্টে দিবেন, যেটা কিনা অডিওর ফার্স্টেই থাকে। তারপরে হচ্ছে আপনি আপনার মতন যে লেখাটা সেটা আপনি লিখবেন, আপনি যতটুকু উঠাতে পারেন, ঠিক আছে? স্পিকার 1-এ আপনি যতটুকু উঠাতে পারেন আপনি উঠালেন, স্পিকার 2-তেও সেম, স্পিকার 3-তেও সেম। এরপরে হচ্ছে আপনি কি করবেন, যে আপনি যতটুকু তুলতে পারলেন আপনি স্পিকার 1টা যেটা একত্রে বলবেন। এমন যেন না হয় যে যেভাবে অডিওতে আসলো যে স্পিকার 1-এর পরে স্পিকার 2 আসলো, আবার স্পিকার 3, আবার স্পিকার 1 আসলো, এরকম করে আপনারা কিন্তু বলবেন না। আপনার স্পিকার 1-এ ঠিক যতটুকু উঠাতে পারলেন ঠিক ততটুকু একদম একত্রে বলে যাবেন। এরপর স্পিকার 2 যা তুলেছেন একত্রে বলে যাবেন। এরপর স্পিকার 3ও একত্রে সব কিছু ইন ডিটেলস আপনারা বলবেন। এবং একটা স্ট্রাকচার, যাদের আসলে সমস্যা হচ্ছে কন্টেন্ট বেশি তুলতে, তারা চেষ্টা করবেন একটা স্ট্রাকচার যদি ইউজ করতে চায় করতে পারেন, কিন্তু বেশি দিবেন না, কম দিবেন, মানে একটু শ্রিঙ্ক করে আনবেন আপনাদের টেমপ্লেটগুলোকে, বা যেটাই আপনারা দিবেন না কেন অল্প টেমপ্লেট দিবেন। আপনাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে কন্টেন্ট বেশি দিতেই হবে আপনাদেরকে, ঠিক আছে? যত বেশি কিওয়ার্ড আপনারা ফেরত দিতে পারবেন তত বেশি মার্কস আপনারা ভালো পাবেন। এবং এটা কিন্তু মিনিমাম 2 মিনিট ধরে আপনাদেরকে কথা বলা লাগে। তো ট্রাই করবেন মিনিমাম 1 মিনিট 40 সেকেন্ড বা 45 সেকেন্ড পর্যন্ত বলার, ঠিক আছে? এবং এটা ট্রাই করবেন যে কোনো প্রকার যেন ফাম্বল না হয়, যেন কোনো হেসিটেশনস না আসে, যেন কিচ্ছু মানে আপনার বলার সময় যেন একটা সুন্দর একটা রিদম যেন আপনার থাকে, একটা পেস যেন থাকে, সেইভাবে যেন আপনি বলতে পারেন, ঠিক আছে? আপনারা বুঝেছেন এইটা, এই যতটুকু মানে বললাম আমি? কারো কোনো সমস্যা জি। আছে? আপু আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি আপু। ধরেন আমি হচ্ছে গিয়ে বলার সময় ফ্লুয়েন্ট থাকলাম, বাট যখন আমি নোট নিচ্ছি এরকম যে আমি স্পিকার 1 লিখলাম, অনেক সময় মানে ঠিক রাখতে গিয়ে সবকিছু আমি মিক্স ম্যাচ করে ফেললাম, মানে স্পিকার 2 এরটা আমি 1-এ একটা লাইন নোট নিয়ে ফেললাম। এখন এটা কি মানে বলার টাইমে যখন আমি বলবো এটা মার্কস কম আসবে খুব বেশি আমার? দেখেন আপু, সর্বোচ্চ আপনি 1 লাইন বা 2 লাইন মিসম্যাচ হলে সমস্যা নাই, কিন্তু খুব বেশি কন্টেন্ট আবার যেন এরকম মিসম্যাচ না হয় যে স্পিকার 3 আপনি বুঝতেই পারেন নাই, আপনি মনে করলেন যে আমার এটা স্পিকার 2-তে আসছে, আপনি পুরাটা অ্যান্সার স্পিকার 2-তে দিলেন, স্পিকার 3 এরটা। এরকম হলে কিন্তু আপু কন্টেন্টে তখন মার্কস পাবেন না, ও ঠিক আচ্ছা, আছে? ঠিক কি আছে। এই জন্য আমি বললাম যে ভয়েস রেকগনিশনটা মাস্ট, এটা যেন আপনাদের থাকে, যে আপনি যা শুনতে পাচ্ছেন আপনি ওই স্পিকারের ঘরগুলোতে আপনি দিবেন। এবং সর্বোচ্চ আমি বলবো যে 1 থেকে 2 লাইন হলেও সমস্যা নেই, বেশি যেন না হয়, বেশি কোনো কিছু যেন না হয়, কারণ ওরা তো আসলে চেক করে যে স্পিকার 2 এর কন্টেন্ট কি, সেটার সাথে যদি ম্যাচ না খায় তখন তো আবার হচ্ছে কন্টেন্টে কমিয়ে দিবে। আপু আমার একটা প্রশ্ন হচ্ছে, এই আপনার 3 জন স্পিকার থাকবে, হ্যাঁ, এখানে
এরকম নাকি হয়, দুইজন মেল হলে একজন ফিমেল জি বা দুইজন ফিমেল হলে একজন মেল, জি জি তাহলে তো আমরা একটা বাদ দিয়ে দিতে পারতাছি, শিওর হচ্ছে যে একজন ফিমেল দুইটা মেল, তাহলে আমরা দুইটা মনে রাখলেই হচ্ছে। বা দুইটা ফিমেল হলে শুধু একটা মেল, তাহলে দুইটা ফিমেল মনে রাখলেই হবে, এরকম না বিষয়টা? হ্যাঁ হবে। এবং সেক্ষেত্রে প্রথম যেটা আমি বলবো, প্রথম জন যে স্পিকার তারটা বেশি ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকতে হবে। এবং যখন ফার্স্ট দুইজন স্পিকার। ফিমেল, এই দুজন ফিমেলের ভয়েসটা যেটা, এটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, খুব সূক্ষ্ম, মানে একজনের হয়ে থাকে একটু চিকন, আরেকজনের একটু মোটা। ঠিক আছে, সো ওই জিনিসটা একটু যদি আপনি মানে ধরে ফেলতে পারেন, তাহলে তার কোনো সমস্যাই নেই, তখন ইজিলি আপনি জাস্ট কন্টেন্ট তুলতে পারবেন। আর ওকে। হচ্ছে যেই বিষয়টা বলছেন আপু, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনেরটা আমরা নোট নিলাম, জি নেওয়ার পরে ডেলিভারি দেওয়ার সময় তিনজনেরটা মানে সিরিয়াল ভাবে দিতে হবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড? জি জি জি, আপনি একদম সিরিয়াল ওয়াইজ দিবেন, যে দ্য স্পিকার ওয়ান টকড অ্যাবাউট বা মেনশনড অ্যাবাউট দিয়ে আপনি দিলেন। তারপর হচ্ছে এগেইন দ্য স্পিকার টু ডিসঅ্যাগ্রি, যদি ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি করে শুধু সেক্ষেত্রে এই লাইনটা দিবেন। ধরেন যেমন আমি যদি বলি অনলাইন বা অফলাইনে যে ক্লাসটা, সেক্ষেত্রে ফার্স্ট স্পিকার যদি এমন হয় যে হ্যাঁ সে অনলাইন কোর্সটাকে সে পছন্দ করতেছে না, বা সে চাচ্ছে অফলাইনে কোর্স হোক, কিন্তু সেকেন্ড ওয়ান চাচ্ছে যে না, আমার জন্য অনলাইনটাই ভালো, কারণ হচ্ছে আমি ক্লাসগুলো ইজিলি আমি দেখতে পাইতেছি, তখন আপনি কি বলতে পারেন, দ্য স্পিকার টু disagrees to speaker one and he delivers his speech or he mentioned that, এরকম করে আপনি বললেন। এরপরে আবার স্পিকার থ্রিতে সে যেটা বলছে সেটা আপনি বলবেন। হ্যাঁ, একদম একদম ক্রনিক্যাল ওয়াইজে কিন্তু আপনাকে বলতে হবে তখন। ঠিক আছে ভাইয়া? জি, বুঝতে পারছি আপু, মানে সিরিয়াল মেনটেন করে হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট আপনাকে অবশ্যই স্পিকারের সিরিয়াল সময় মেনটেন করতে হবে। ফার্স্ট স্পিকারের সবগুলা মানে জি জি আমরা ফ্রেজ বলে ফেলবো, সেকেন্ডের সময় সেকেন্ড কমপ্লিট। জি জি জি, আপনি যা তুলতে পারছেন আপনি সেইটাই আপনি স্পিকার ওয়ানে যতটুকু তুলতে পারলেন আপনি টপ টু বটম আপনি বলে দিবেন। এমন করার কোনো দরকার নেই যেভাবে আসলে অডিওতে বলা আছে, এরকমের দরকার নেই, এরকম চায় না, কারণ এটা দেওয়াই আছে, এটা সামারাইজ, আপনি নিজের মতন করে সামারি করে বলবেন। ওকে। জি আপু, আচ্ছা আপু, বুঝতে পারছি। অ্যাপ ইউনিটে ওভারঅল যদি 60 পাই তাহলে কি ফাইনাল এক্সামে কতটুক পেতে পারি? ভাইয়া আমি তো আসলে বলেছি যে আসলে রিলাই করা যাবে না। ঠিক আছে, তাও আমি বলবো যে আম, ধরেন মানে আপনার মিনিমাম 15 বা 10 এরকম আপনি কমায় ধরেন। ঠিক আছে, আর একটু ইনক্রিজ করেন, 65 যেহেতু এসেছে, ট্রাই করেন 75-এ আর যেন উঠতে পারে, তাহলে আপনি মনে অলওয়েজ করতে মানে পারেন। সামারাইজ গ্রুপ ডিসকাশন আর রিটেল লেকচার আর রিপিট সেন্টেন্সেই কম আসে দেখতেছি। আচ্ছা, সেখানে একটু ট্রাই করবেন রিপিট আর একটু সেন্টেন্স। ক্লিয়ারলি বলার ভাইয়া, একটু ক্লিয়ারলি বলতে হবে, কারণ ক্লিয়ারলি ছাড়া কিন্তু সে কন্টেন্ট নিতে পারবে না, এটা কিন্তু আছে। ঠিক আছে, যেমন আমি যখন অ্যাপিউনিতে এক্সাম দিতাম, আমার মক টেস্টে আমার 84 82 এরকম আসতো, সো আমার মেইন এক্সামেও আমি ঠিক এরকমই পেয়েছি। ওকে, আমার স্পিকিং সেকশনে আমার 84ও এসেছিল, আমি মেইন এক্সামেও আমি 84 পেয়েছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, সো এখন হচ্ছে দেখেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রেসপন্ড টু সিচুয়েশন। সো রেসপন্ড টু সিচুয়েশনে আপনার ঠিক এরকম 2টা থেকে 3টা কোয়েশ্চেন আসতে পারে, বাট মেইনলি হচ্ছে 2টাই আসে, ওয়ার্স্ট কেসে আমরা বলি 3টা কোয়েশ্চেন আসে। সো রেসপন্ড টু সিচুয়েশনে আপনার যে 2টা কোয়েশ্চেন, এখানে একটা জিনিস আপনাদেরকে কিন্তু বোঝার আছে, কারণ অনেকের আমি দেখেছি অনেক স্টুডেন্টসের মিসকনসেপশন থাকে যে এটা হচ্ছে রিড অ্যালাউডের মতন, এটা অ্যাজ ইট ইজ পড়ে গেলেই হবে, বাট আসলে কিন্তু এটা না, আমি বলবো এটা কিন্তু না। ঠিক আছে, যেমন আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই আমি, যেমন এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি কোয়েশ্চেন, যে ইউ ফরগট টু ব্রিং দ্য কিজ টু ইউর ডর্ম অ্যান্ড দ্য ডোর ইজ লকড, সো ইউ ক্যানট গেট ইন, and You you forgot to need bring to the keys call to the your school dorm, management and the team door and is ask locked, them so to you can't get in. solve this problem. What should you say? তার মানে সে আসলে এই কোয়েশ্চেনটা করছে, এবং হোয়াট শুড ইউ সে মানে আপনার রেসপন্সটা কি হবে সেইটা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। তো আপনি যদি এটাকে এইভাবেই বলেন এই ইয়াতে, তাহলে কিন্তু মার্কস আপনি মেইন এক্সামে পাবেন না। আপনি হয়তো এখানে মার্কস পেতে পারেন এই থার্ড পার্টি অ্যাপগুলোতে, বাট মেইন এক্সামে কিন্তু আপনি মার্কস পাবেন না, এটা আপনি শিওর থাকেন। কারণ হচ্ছে আপনার থেকে আপনার রেসপন্স জানতে চাচ্ছে, লাইক আপনি এই সিচুয়েশনে থাকলে
হোয়াট কুড বি ইয়োর রেসপন্স। ঠিক আছে, সো এই কোয়েশ্চেন্সগুলোকে আমি আসলে বলে থাকি যে এগুলো হচ্ছে রিয়েল লাইফ সিনারিও দিয়ে চিন্তা করবেন। আপনার চিন্তা আসতে হবে যে এই ঘটনাটা আপনার সাথে ঘটেছে, এখন আপনি যদি ওই সিচুয়েশনে থাকতেন তাহলে আপনার রেসপন্সটা কী হতো, আপনি ঠিক সেটাই বলবেন। এবং আপনার রেসপন্সটা থাকতে হবে ফার্স্ট পার্সনে, মানে আপনাকে বলতে হবে আই ফরগট টু ব্রিং দ্য কিজ টু মাই ডর্ম অ্যান্ড মাই ডোর ইজ লকড সো আই ক্যান নট গেট ইন। আপনাকে ঠিক এইভাবে বলতে হবে, এবং যে কোয়েশ্চেন্সটা সেটাও কিন্তু আপনি ঠিক নিজের মতন করে বলবেন। এবং আপনাকে এই কোয়েশ্চেন্সগুলোতে মানে রেসপন্ড টু সিচুয়েশনসের যত কোয়েশ্চেন্স আছে আপনি চেষ্টা করবেন ফার্স্ট একটা হ্যালো দেওয়ার, একটা নিজেকে একটা ইন্ট্রোডিউস করার, যে হ্যালো, যেমন এখানে একটা স্কুল ম্যানেজমেন্ট টিম বলা হচ্ছে, তার মানে কি এটা একটা ফর্মাল জায়গা। যেমন অনেকগুলো কোয়েশ্চেন্স আছে যে ফ্রেন্ডসকে বলা হচ্ছে, অথবা বেশিরভাগ ফ্রেন্ডসকে বা নিজের ভাই বোনকে, সো সেইগুলা কি সেটা হচ্ছে আমি বলি ইনফর্মাল। আপনি ইনফর্মাল কেস আলাদা, ফর্মাল কেস আলাদা। সো যখন কিনা এখানে থাকবে তখন সেখানে আপনি কি বলতে পারেন যে গুড মর্নিং, আর ইউ ফ্রম দ্য স্কুল ম্যানেজমেন্ট টিম, আপনাকে কিন্তু একটু এভাবে বলতে হবে যে আর ইউ ফ্রম দ্য স্কুল ম্যানেজমেন্ট টিম, আই ফরগট টু ব্রিং মাই কিজ টু দ্য ডর্ম অ্যান্ড মাই ডোর ইজ লকড সো আই ক্যানট গেট ইন অ্যান্ড মাই ইম্পর্টেন্ট এসেনশিয়ালস আর ইন মাই রুম, সো ক্যান ইউ জাস্ট প্লিজ হেল্প মি to get those things because I really need it and my exams are coming so soon, so if you just give me some of your assistance so it would be really kind of you, thank you so much. আপনি যদি এইভাবে বলতে পারেন আমি বলবো আপনি মিনিমাম 80+ নাম্বার আপনি পাবেন। আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি আপু। আপনারা আসলে কি আমি খুব ফাস্ট বলে গেলাম আসলে, মানে পিটি এসব করতে করতে মানে খুব ফাস্ট আসলে আমার চলে আসে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা নাকি খুব ফাস্ট হয়ে গেল? না আপু, বুঝতে পারছি। জি, তো হচ্ছে আপনারা একটু নিজের মতন করে এটাকে যদি একটু বর্ণনা করতে পারেন যে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন, আপনাদের রেসপন্সটা কি, এবং আপনারা কিভাবে জিনিসটাকে ডিল করবেন, এটাই যদি আপনি মিনিমাম 40 সেকেন্ডসের মধ্যে যদি একটা সুন্দর অ্যান্সার দিতে পারেন তাহলে দেখবেন আপনার যে রেজাল্ট বা আপনি যেটা মার্কস পাবেন মিনিমাম 75 থেকে 80-র ঘর আপনি পেয়ে যাবেন। আপু আর একটা ডেমনস্ট্রেশন দেওয়া যাবে? অফকোর্স ভাইয়া, কেন দেওয়া যাবে না। আচ্ছা, যেমন এখানে দেখেন your classmate's leg is injured but he needs to return books to the library, you are planning to help him by returning the books, what would you say to Your him? classmate's leg is ঠিক injured. আছে, এখানে আপনার কিন্তু কোয়েশ্চেন্সটাও দেওয়া থাকবে এবং যে থাকবে সেও কিন্তু আপনার অ্যান্সারটাকে মানে যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু বলে দিবে। এরপরে আপনার 10 সেকেন্ডস সময় থাকবে, এরপরে কিন্তু আপনাকে অ্যান্সারটা বলতে হবে। সো এখানে দেখেন যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা সাপেক্ষে আপনার কি মনে হয়, আপনি হলে কি বলতেন, আপনার মাথায় কি বুদ্ধি আসতেছে একটু বলেন তো ভাইয়া আপনার রেসপন্সটা। যে আপনার ক্লাসমেটের লেগ হচ্ছে ইনজুর, এখন আপনি চেষ্টা করতেছেন, তাহলে আপনার কি বলতে পারেন আপনার ফার্স্ট রেসপন্স? Hello friend, I hope you are doing well. I know your leg is injured and you need to return the book to the library. I will be going to the library soon, so you can give me the book and I can return it for you. এই তো আপনি তাহলে এখানে আরো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন যে ওর পা এখন কিরকম আছে, যে হাউ আর ইউ নাও, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ হ্যাভ গট আ বিগ অ্যাক্সিডেন্ট অ্যান্ড আই হ্যাভ অলসো নো দ্যাট ইউ নিড টু রিটার্ন দ্য বুকস টু দ্য লাইব্রেরি বিকজ ইফ ইউ ডোন্ট রিটার্ন দ্য বুকস টু দ্য লাইব্রেরি you can get a penalty or you do have to return or you have to buy those books again to the library, so I am here to help you and I'm planning to help you by returning the books, so if you just give me the address of the library it would be really kind of you. ঠিক আছে, বুঝতে পারলাম ভাইয়া? একটু অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যতটুকু দিতে পারেন একটু দিয়েন, কারণ মিনিমাম তো আপনাকে 30 সেকেন্ডস পর্যন্ত বলতে হবে, তো আসলে আপনাকে ওই অ্যান্সারটা আপনাকে কিন্তু আপনার ব্রেইনে মেক করতে হবে খুব ফাস্ট। বুঝতে পারলাম ভাইয়া? Thank you. ওকে, তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেসপন্স টু সিচুয়েশন। এটা আমাদের শেষ কোয়েশ্চেন এই স্পিকিং সেকশনের, এই এতটুকুই। এবং আপনারা এই পুরাটা স্পিকিং সেকশনের জন্য আপনারা পোর্টালে সময় পাবেন হচ্ছে 35 থেকে 36 মিনিটস, ডিপেন্ডস অন ইয়োর কোয়েশ্চেন্স। ঠিক আছে, ধরেন যদি এখানে থাকে যে রিড অ্যালাউড আপনি 6টা কোয়েশ্চেন পেলেন বা আপনি যদি রিপ্রেজেন্টেন্সের 10টা কোয়েশ্চেন পেলেন, সেক্ষেত্রে আপনি 34 অথবা 35 পাবেন। যদি আপনার কোয়েশ্চেন্স বেশি থাকে তাহলে 36 বা 37 পাবেন, ডিপেন্ড করবে আপনাদের কোয়েশ্চেনের উপরে, বাট মডারেট টাইম হচ্ছে 35 বা 36। ঠিক আছে, এইটার মধ্যে আপনাকে পুরাটা অ্যান্সার আপনাকে দিতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে যখন কিনা আপনারা ওই লেমিনেটিং খাতাগুলো যখন পাবেন
একটু ট্রাই করবেন খাতাগুলা ভালোভাবে চেক করে নেওয়ার, কারণ সেন্টারগুলোতে আসলে এই প্রবলেমটা হয় যে অনেকে খাতাটা ঠিকভাবে মুছে না। তো ভিতরে যদি কোনো কালার থেকে থাকে বা যদি কোনো কালি থেকে থাকে সেটা আপনি আবার চেঞ্জ করে নেবেন যত ফাস্ট হয়, এবং মার্কারগুলো একটু দেখে নেবেন, কারণ স্পিকিং সেকশনে সব থেকে বেশি মার্কারটা লাগে। সো 3টা মার্কার দেয় ড্যাফোডিলে, আর অন্যান্য জায়গা তো আমি জানি না কতগুলো মার্কার দেয়, গেস 10টা মার্কার করে দেয় উত্তরাতে। সো যতই মার্কার আপনাকে দিক না কেন, চেষ্টা করবেন প্রত্যেকটা মার্কার একটু চেক করে নিতে যে কালি আছে কিনা বা ঠিকঠাক চলছে কিনা। ঠিক আছে, এই যে আপনাদের স্পিকিং সেকশন। এখন আপনারা আমাকে বলেন কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা। আপনাদের যত কোয়েশ্চেন্স এখন আমাকে করতে পারেন। আপু একটু সেন্টার নিয়ে কোয়েশ্চেন ছিল। অনেক সেন্টারে অনেক রকম ইকুইপমেন্ট প্রবলেম বা অনেক রকম ইস্যুস হয়। এখন সবচেয়ে সেফ কোনটা মনে হয়, যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে বা সুযোগ থাকে চেঞ্জ করার, সেক্ষেত্রে যদি একটু অ্যাডভাইস দিতেন। মানে আমরা তো মানে একটা বড় অ্যামাউন্টে রেজিস্ট্রেশন করি, যদি আমরা যে প্রপার এনভায়রনমেন্ট না পাই, সুযোগ সুবিধা না পাই, তাহলে তো আমাদের যে ডিজায়ার রেজাল্ট সেটা তো আর পাবো না। না সেই সেটা তো ক্ষেত্রে যদি আসলে একটু সাজেশন অবশ্যই, দিতেন। কারণ অ্যামাউন্টটা তো আসলে অনেক বিগ, তাই না? মিনিমাম 30,000-এর মতন একটা খরচ হয় সব মিলিয়ে। তো আমি আসলে বলবো যে একটা ভালো সেন্টারে দেওয়াই ভালো, এবং ভালো সেন্টারের মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশে তো 4টা সেন্টার, এখন পাই তো হচ্ছে নতুন করে অ্যাড করেছে। তো যতটুকু আমি জানি যে পাই এবং উত্তরার অবস্থাটা আসলে ওই রকম ভালো না, মানে হয়তো উপর দিকে দেখা যায় যে হ্যাঁ ভালো, কিন্তু ইকুইপমেন্টসে কিছু সমস্যা হয়, যেমন অনেক সময় দেখা যায় সার্ভারের সমস্যা থাকে। আর এখন যেহেতু রাশ যাচ্ছে, এখন কিন্তু আসলে বেশিরভাগ সেন্টারেই প্রবলেম চলতেছে, এখন অনেক বেশি রাশ, যেহেতু সামনে ফেব্রুয়ারি ইনটেক ধরার জন্য সবাই এখন এক্সাম দিচ্ছে। তো এখন আপনারা ড্যাফোডিলেও দিতে পারেন, এবং চিটাগংও দেখলাম খুব ভালো করেছে, তো চিটাগংও দিতে পারেন। ঠিক আছে, আর 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 অনেক কিছু আসলে লাকের উপরও ডিপেন্ড করে, সত্যি কথা বলতে। হ্যাঁ, এবং উত্তরাও আমি যেমন গতকালকে একজন ভাইয়া দিয়েছে, সে বললো যে কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, সো উত্তরাও কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু ওই যে আবার সার্ভার অনেক সময় ডাউন হয়ে যায়। হ্যাঁ, মানে কম্পিউটার হ্যাং করে, এই জিনিসগুলোও আছে। যেমন আমি যেদিন এক্সাম দিয়েছিলাম, আমি আমার এক্সামের দিনে এরকম মাইকে প্রবলেম ছিল, মানে লিসেনিং সেকশনে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু অনেক সময় হয়ে যায়, আসলে কিছু বলার নেই। এই guess আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন্স, কোনো কোয়ারিজ আছে? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স আছে ভাইয়া বা আপু? কোনো ধরনের পিটি রিলেটেড বা স্পিকিং সেকশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে নেক্সট লেভেল একাডেমিতে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, বা আমাকে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব। আপু আপু আমার সরি, আমি জিজ্ঞাসা একটা কোয়েশ্চেন ছিল, মানে জি জি আমার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য কি পড়তে বেশি করে কি রিড অ্যালাউড পড়তে হবে? জি জি জি, আমি আসলে বলে থাকি যে ফ্লুয়েন্সি ইনক্রিজ করার জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা হচ্ছে আম, এই রিড অ্যালাউডটা যত বেশি ভালো করতে পারবেন তত বেশি ভালো। এই যে আমি যদি বলি পেপার রিডিংয়ের কথা, সকালবেলা উঠে আপনারা চেষ্টা করবেন পেপারটা পড়ার, প্রতিদিন জোরে জোরে পড়বেন, বা হচ্ছে ছোট ছোট কোনো কোয়েশ্চেন্স লাইক আইএলসের যে স্পিকিং সেকশনে যে কোয়েশ্চেন্সগুলো থাকে, যে নিজেকে নিয়ে কথা বলো, বা মানে আপনি যা যা করে আসছেন সেইগুলো নিয়ে কথা বলো, তো সেগুলো আপনি নিজে নিজে কথা বলবেন। এই কথাগুলো আপনি একটু অডিও রেকর্ড করবেন, আপনি নিজের রেকর্ডিংটা আপনি নিজে শুনবেন যে আপনি কতটুকু ফ্লুয়েন্সি আপনার আসতেছে। ঠিক আছে, মানে এই জিনিসগুলো প্রতিদিন রেগুলার বেসিসে ট্রাই করবেন, যে আপনার স্পিকিং সেকশনটা কতটুকু আপনি ইনক্রিজ করতে পারতেছেন, এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে। প্রতিদিন রেগুলার বেসিসে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, একদম প্রতিদিন ভাইয়া এগুলো শুনবেন। লিসেনিংয়ে পডকাস্ট শুনবেন প্রতিদিন, এটা রেগুলার বেসিসে আপনার প্র্যাকটিসে থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আর কোনো আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ, লাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ সরি হ্যাঁ আসলে নিশ্চয়ই। না না
আপু আমার হচ্ছে গিয়ে লিসনিং এ অনেক সময় কি হয় মানে দুই একবার এরকম হয়েছে মক দেওয়ার টাইমে দেখা যায় ডিকটেশনের মানে লাস্ট মোমেন্টে গিয়ে আমি একটা ডিকটেশন বা একটা আরেকটার হাফ মিস আউট করে যাই। এখন সামারাইজ স্পোকেন টেস্ট তো ঠিক আছে, এরপরে আমার হলো আমি যেই গ্যাপ ফিলটা ওইটা আমার নোট নিয়ে মানে আমি লিখে তারপরে হচ্ছে টাইপ করি। এখন এটা কি ওইখানে আমি টাইম বেশি কনজিউম করে ফেলছি এই জন্য? দেখেন আপু, এটা আসলে এই যে যেমন আমি যদি এখানে বলি একটু দেখেন যে আপনাদের লিসেনিং সেকশনে কিন্তু এই যে ফার্স্ট ওয়ান যেটা এখানে আপনি পাবেন 10 মিনিটস, এবং এই যে এখান থেকে এতটুক পর্যন্ত আপনাদের সময় থাকবে কিন্তু মিনিমাম 18 to 19 মিনিটস আপনারা পাবেন। তো খুবই কম সময়। তো এখানে হচ্ছে আপনাদেরকে কিন্তু প্রতিটা রেকর্ডিং বা প্রত্যেকটা অডিও কিন্তু আপনাদেরকে শুনে তারপরে নেক্সট ওয়ানে আপনাকে যেতে হবে। এমন কিন্তু কখনো হবে না যে একটা অডিও চলতেছে আপনি মাঝখান দিয়ে আপনি ক্লিক করে ফেলবেন, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? সো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে যেমন আমি আসলে বলে থাকি যে যাদের আসলে মানে কিবোর্ডের স্কিল অনেক ভালো আছে, যাদের টাইপিংয়ের স্কিলটা ভালো, তারা ধরেন যা শুনতেছেন ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেটা টাইপ করে নেবেন। কিন্তু যারা মনে করতেছে যে না আমি টাইপ করলে আমি আর মানে এই রিস্কটা আপনারা নেবেন না, সেক্ষেত্রে তো আপু অবশ্যই আপনাকে নোট টেক করে খুব ফাস্ট এরপরে লিখে ফেলতে হবে, যেটা আমি করতাম। হ্যাঁ, আমিও আচ্ছা। আসলে এই জিনিসটা করতাম, কারণ অনেক সময় কি হতো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একদম সাথে সাথে তো তো ওই যে কার্সার যেটা ওই কার্সারটা মানে এইটা নাড়াতে খুব প্রবলেম হতো, কারণ এত বড় একটা পিসি, সো মানে ইউজ টু না, সো সেক্ষেত্রে এই যে এই কি বলে মানে এটা নেওয়ারই দরকার নেই এই রিস্কটা। তো আমি যেন খাতায় লিখতাম, খাতায় লিখে খুব ফাস্ট আমি চেষ্টা করতাম আবার যেন আমি কম্পিউটারে টাইপ করতে পারি, ঠিক আছে আপু? এবং কারণ হচ্ছে কি আমাদের তো আপু যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর চেয়ে ইনকারেক্ট সিলেক্ট ইনকারেক্ট ওয়ার্ড আর হচ্ছে কি ডিকটেশনে মার্কস বেশি, তো ওইটাতে আমার মনে হয় এটা তাড়াতাড়ি টাইপ করে ওটাতে হ্যাঁ যাওয়াই হ্যাঁ বেটার হবে। অবশ্যই আপনি এখানে যত তাড়াতাড়ি টাইপ করা যায় সেটা টাইপ করে ফেলবেন। তারপরে কিন্তু আপনাকে এই যে দুইটা সেকশন খুবই ইম্পর্টেন্ট, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এবং রাইট ফ্রম ডিকটেশন। কারণ এই যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস কিন্তু এই যে 12 মার্ক, এই 12 মার্ক কিন্তু আপনার রিডিংয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, রিডিং থেকে মানে এক্সটার্নালি আপনারা কিন্তু 34 মার্কস পাচ্ছেন। এই জিনিসটা মাথায় রাখবেন যে কত কোন মার্কস কাকে দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন যে কোন মার্ক মানে স্পিকিং সেকশনে তো এতটুকুই, বাট রাইটিং সেকশনে কোন কোন জায়গা থেকে আপনি রাইটিং সেকশনের মার্কসটা পাচ্ছেন, তারপরে রিডিং সেকশন কোন কোন জায়গা থেকে সে মার্কসটা নিচ্ছে, 90 ব্যান্ডস তার হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি খাতায় টুকে নেবেন। আর মার্কিং যেটা মানে একদম নখদর্পণে থাকবে আপনার যে কোন মার্ক কাকে কত দিচ্ছে, ঠিক আছে? যেমন এই রিডিং সেকশন আপনার সামারি রিটেন টেক্সট থেকে আপনি 20 মার্ক পাচ্ছেন, তারপরে এখানে আপনি 12 মার্ক পাচ্ছেন, তারপরে আবার কারেক্ট সামারি থেকে 2 মার্ক, মিনিমাম 34 মার্ক আপনার এক্সটার্নালি আপনি পাচ্ছেন রিডিং থেকে। সো সেই ক্ষেত্রে ট্রাই করবেন যে এই 34-এ যেন আপনার 34 না হলেও মিনিমাম 30 মার্কস যেন অবশ্যই থাকে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি যেটা লাস্টে আমাকে কোয়েশ্চেন করেছেন যে রাইট ফ্রম ডিকটেশনে, এখানে কিন্তু আপু সর্বোচ্চ আমি বলবো যে 2.5 থেকে 3 মিনিট পাবেন আপনি পুরাটা সব কিছু শেষ করে আসতে আসতে। আপনার রাইট ফ্রম ডিকটেশনে কিন্তু মেইন এক্সামে আপনি সর্বোচ্চ 2.5 থেকে 3 মিনিট পাবেন, আমি পেয়েছিলাম 2.5 মিনিটের মতন। সো 3টা আসবে, খুব ফাস্ট যা শুনতেছেন সেটাই টাইপ করে ফেলবেন, বা খাতায় লিখে যত তাড়াতাড়ি পারা যায় টাইপ করে ফেলবেন। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনারা সবাই বুঝেছেন। আর যাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর বুঝেছেন কিনা এই জিনিসটা আমাকে একটু ফিডব্যাক দিয়েন যে আমি বুঝাতে পারলাম কিনা আপনাদেরকে। আই গেস কিছু হলেও বুঝাতে পেরেছি। তাও আপনাদের যদি কোয়েশ্চেন্স থাকে বা কোয়ারি থাকে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? জি আপু, আরেকটা বিষয় হচ্ছে এই ডিসক্রিপ ইমেজ রিটেল লেকচার সামারাইজ গ্রুপ ডিসকাশন এগুলাতে কি টেমপ্লেট ইউজ করা যাবে না নাকি স্ট্রাকচার ব্যবহার করতে হবে? হ্যাঁ, টেমপ্লেট এখন ইউজ করা যাবে না ভাইয়া। যদি আপনি ইউজ করেন মানে ভারী মাত্রার যদি কোনো টেমপ্লেট আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়া ব্যান হয়ে যাবে। জি বুঝতে পারছি। আর নেক্সট লেভেল একাডেমিতে কি মানে পিটি ক্লাসগুলো কি আপনি নিয়ে থাকেন নাকি না আরো আদার ইনস্ট্রাক্টর আছে? আদার ইনস্ট্রাক্টরও আছে, আমিও নিচ্ছি, আমার রানিং ব্যাচ আছে, এই যে আপনাদের সাথেই চলছে, রেগুলার ব্যাচ চলছে, ক্র্যাশ ব্যাচ চলছে, ঠিক আছে? আপনারা যোগাযোগ করতে পারেন। তখন হচ্ছে আপনারা বলবেন যে আপনারা আমার কাছে পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে তখন বলে দিবেন, ঠিক আছে? নেক্সট লেভেল একাডেমিতে আপনারা একটু যোগাযোগ করেন, তখনই বলে দেবে, ঠিক আছে? আর আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আমার প্রত্যেকটা কথা? জি বুঝতে পারছি। আপনার সাথে আপু কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে? অফকোর্স
কোর্স আপনারা হচ্ছে ইয়াতে আপনার নেক্সট লেভেল একাডেমিতে এই যে এখানে মেসেজ অপশনে আপনারা গেলে অথরিটি আপনাকে জানিয়ে দিবে সব কিছু, ঠিক আছে? আপনারা আমার নাম নিয়ে বলবেন যে তৃষ্ণা আপুর সাথে কন্ট্যাক্ট করা যাবে, ওরা তখনই বলে দিবে। ঠিক আছে ভাইয়া? জি, বুঝতে পারছি। জি, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক বেশি বেস্ট অফ লাক যারা কিনা প্রিপারেশন স্টার্ট করতেছেন সবার জন্য। কারণ এই পিটি এক্সাম আমি বলবো শুধুমাত্র, আমি একটা কথা আপনাদেরকে লাস্ট কিছু কথা বলি, যে এই এক্সামগুলো যে আপনার শুধুমাত্র বাইরে যাওয়ার ফার্স্ট পদক্ষেপ সেটা কিন্তু না, ফার্স্ট স্টেপ এটা কিন্তু না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো প্রিপারেশান একপাক্ষিকভাবে নেবেন না, ঠিক আছে? যে আমি পিটি এক্সাম দিব শুধুমাত্র বাইরে পড়ার জন্য, এরকম কিন্তু না। আপনি যখন বাইরে যাবেন, বাইরে অ্যাব্রড স্টাডিতে কিন্তু আপনার ইংলিশ সব থেকে বেশি আপনার লাগবে। সো ইংলিশটাকে এমনভাবে পড়বেন যেন এইটা আপনার মানে সারাটা জীবন কাজে লাগে, ঠিক আছে? এমনভাবে প্রিপারেশন নেবেন। আমি বুঝাতে পারলাম? কখনো এভাবে প্রিপারেশন নিতে যাবেন না যে জাস্ট 58 পেলেই হলো, 60 পেলেই হলো, এরকম নেবেন না। প্যাশনেট থাকবেন যে আমাকে ভালো করতে হবে। যখন এরকম একটা মাইন্ডসেট চলে আসবে দেখবেন এমনিই আপনার ভালো হচ্ছে সব কিছু। ওকে, এবং সবার জন্য অনেক বেশি বেস্ট অফ লাক যারা যারা শুরু করছেন। যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন পরে দিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকে ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।